চেয়ার ছিল, একটা সাদা উন্না জোগাড় করছিলাম, করে আমি ফাঁসি দিয়ে ঝুলে গেছিলাম ভিতর থেকে দরজাটা আটকে। তখন 10 মিনিটের মতো দরজাটা ভাঙতে লাগছে, আমি ফাঁসিতে ঝুলেছিলাম একদম অনেকটা উপরে। আমার নাম রিপা আক্তার। রিপা আক্তার, বয়স কত? আর বয়স সঠিক আমি জানি না। আচ্ছা, আপনি সঠিক জানেন না, যারা ওকে দেখবেন তারা বুঝতে পারবেন যে ওর বয়স কত। আমি না ধারণা করছি অ্যাকচুয়ালি আমার জন্ম হয়েছে 1998 সালে। সেই হিসেব হিসাব করলে যেটা আসে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো তার মানে 22 তারিখ। ওকে, তাহলে 1998 সাল হলে 2019, 21 বছর বয়স। 21 বছর বয়সের রিপা আজকে জীবন গল্পের মঞ্চে আছে এবং একটা অদ্ভুত রকমের জীবন গল্প নিয়ে আছে, যেটা আমার কাছেও খানিকটা মানে অবিশ্বাস্যই মনে হয়েছে। বাট আমি পুরো স্টোরিটাই আপনাদের কাছে রিভিল করতে চাই। তো রিপা জন্ম জেলা কোথায়? মানিকগঞ্জ। মানিকগঞ্জে, ঢাকার মানিকগঞ্জ? হ্যাঁ, সাভার মানিকগঞ্জ। সাভার মানিকগঞ্জ। ওকে, এখন থাকছেন ঢাকাতেই? হ্যাঁ, মিরপুরে। মিরপুরে থাকছেন, ঠিক আছে, শুরু করেন আপনি প্লিজ। আসলে আমি একটা কথা বলতে চাই, আমি কাউকে কিছু বিশ্বাস করানোর জন্য এখানে আসি নাই। জাস্ট আমি আমার কথাগুলো কাউরে শেয়ার করতে পারতেছিলাম না, এর জন্যই আমার এখানে আসা। আর আপনাকে আমি শুনি তো, আপনার কাছে আসলে আমার সব কথাগুলো বলা। আর দর্শকরা যদি কথাগুলো শুই না আমার একটু প্রশ্নের উত্তর দিতে পারে, তাহলে আর আমার কিছু বলার থাকবে না। মানে আপনি অনেকগুলো প্রশ্ন আজকে নিয়ে এসেছেন, কিন্তু আপনার প্রশ্ন করার মতো কোনো মানুষ নেই, যে কারণে আজকে জীবন গল্পে এসেছেন। চলুন শুনি, ডিফারেন্ট একটা স্টোরি হবে প্রিয় শ্রোতা, শুধুতেই বলে রাখছি, অ্যান্ড কোয়াইট আনথিঙ্কেবল। ওকে, চলুন। আমার মনে আছে যেখান থেকে সেখান থেকে বলি। আমার ভাইয়ের সাথে ফার্স্ট মানে আমার যতটুকু মনে আছে, একটা ঈদ থেকে আমার মনে আছে, ঈদের দিন আমার কাছে 50 টাকার একটা নোট ছিল। তো আমার ভাইয়ের কাছে ভাইয়া 2 টাকা দিয়ে আমাকে বলতেছে, এই টাকাটা অনেক বেশি টাকা, 50 টাকাটা আমাকে দিয়ে দাও। পরে আমি দিয়ে দিলাম। তো ভাইয়া ওই টাকাটা নিয়ে ঠিকই খরচ করে ফেলছে, আমি 2 টাকা নিয়েই ছিলাম। তো ও সবসময় আমাকে ঠকাইতো, অনেক বড় ছিল বাট আমাকে বোকা বানাইতো। তো ভাইয়া পড়াশোনা করতো, মেয়ে মানুষের মতো বাসায় সব কাজকর্ম আমার ভাইয়া করতো। আচ্ছা। আর আমি তো ছোট ছিলাম, যার কারণে আমি কোনো কাজ টাজ করতে পারতাম না। তো একদিন হয় কি যে আমার মামির যে মেয়েরা আছে ওদের সবার বার্থডে পালন করা হয়। তো আমি অনেক কান্না করতাম যে আমার কেন হয় না। তারপর ওরা সবাই আম্মু আব্বু বলে ডাকতো, বাট আমি ডাকতে পারতাম না, এর জন্য আমার মনটা অনেক খারাপ হতো। তখন ভাইয়াকে বললে ভাইয়া কান্না করতো, বলতো আমি তোমার মা, আমি তোমার বাবা, আমি তোমার সব। আপনার ভাইয়ের সাথে আপনার বয়সের ডিফারেন্স কতটুকু ছিল? মানে অনেক। ভাইয়া তখন ম্যাট্রিক পরীক্ষা দেয় আর আমি তখন 5 থেকে 6 বছর বয়স হবে। ওকে, এইরকম বয়সের গ্যাপ। হ্যাঁ, ভাইয়াকে কিছু বললে যখন কান্না করতো, তো আমি ছোটোবেলা থেকে একটু অন্য মাইন্ডের মেয়ে ছিলাম, একটু অন্যরকম টাইপের ছিলাম। কারো কিছু দেখলে চাওয়া, কারো কিছু দেখলে হ্যাঁ মন চাইতো অনেক কিছু, কিন্তু আমি কাউকে বলতে পারতাম না, আর বললেও হয়তো পেতাম না। আমার ভাইয়াকে আমি একদিন শুধু বলছি যে ভাইয়া ওদের বার্থডে পালন করা হয়, আমার কেন হয় না, আমার কি জন্মদিন হয় নেই? তো আমার ভাইয়া কী করলো, ওর কাছে টাকা ছিল না, লুকায়া মানে অনেকগুলো বাচ্চা পোলাপেন নিয়ে মাঠে গেছে। মাঠে যায় একটা পাখি ধরছে, ধরা ভাইয়া জবা করছে। মানে এই দিনটা আমার জীবন অনেক স্মরণীয়। ওই পাখিটা জবা করা 5 টাকাতে একটা কেক আনছে। তো মাঠের ভিতরে আমার বার্থডে পালন করছে, যার কারণে আমি জানি যে আগস্টের 22 তারিখ আমার বার্থডে। এরকম করে প্রতি বছরই মানে 2 বছর পর্যন্ত আমার জ্ঞান হওয়ার পরে আমার ভাই আমার সাথে ছিল। তারপর একদিন ভুল করে আমি মামির মানে ডাইনিং টেবিলের চেয়ারে বসি, তো আমার মামি আমাকে অনেক মারে যে ওখানে কেন বসলাম। তারপর আমার ভাইয়াও আমাকে ওখানে মারে। পরবর্তীতে ভাইয়া করে কি ছাগল নিয়ে মাঠে যায়, তখন ভাইয়া মাঠে যায় আমাকে জড়াই ধরে অনেক কান্না করে যে আপু তোর অনেক লাগছে না, তুই রাগ করিস না, তুই বড় হ, আমি তোকে অনেক সুন্দর একটা বাড়ি করে দেবো, সেখানে অনেক চেয়ার টেবিল থাকবে, সেখানে তোকে কেউ মারবে না। আমি আর কিছু বলতাম না, আমি বুঝতাম যে কেমন যেন খারাপ লাগতো, বাট আমি কষ্ট জিনিসটা বুঝতাম না, আমার কান্নাও পাইতো না। এরকম করে ভাইয়া কোনো অন্যায় করলেই খুব মারতো আমার নানা নানি, আর মামিরা খুব বাজে বাজে কথা বলতো। দেখা যেত আমি গোসল করতে গেলে শ্যাম্পু নিয়ে নিতাম, তখন মামি অনেক বড় বড় কথা বলতো যে তোর বাবারই তো ঠিক নাই, তার মেয়ের আবার শ্যাম্পু লাগে নাকি, তো অনেক ধরনের কথা বলতো। তো এরকম করতে করতে একদিন শুক্রবারে আমার ভাইয়ের রেজাল্ট বের হয়েছে। ভাইয়া টিউশনি করতো মাঝে মাঝে, তো প্রতি সপ্তাহে অনেক বাচ্চাদের পড়াইতো। তো ওখান থেকেও দেখা যাচ্ছে আমার নানিকেই টাকা দিয়ে দিত, তারপর আমার জন্য হয়তো 2-10 টাকা হয়তো খরচ করতো এরকম। তো প্রতি বছর ঈদে মামারা জাকাত দান করতো, কুরবানি দিত,
বাট আমাদের কারোর সামনে ফেস করতো না। তারা যখন ঘুরতে যাইতো আমাদের 2 ভাই বোনকে বাড়িতে রেখে বাইরে থেকে তালা মেরে রেখে চলে যেত। সবাই মার্কেট করতো, অনেক দামি দামি পোশাক কিনতো, তো আমারও খুব ইচ্ছা করতো সেগুলো পরার জন্য। দেখা যেত মামিদের জুতোগুলো মোছার জন্য আমাকে দিত, তখন আমি কী করতাম, ছোট ছিলাম তো, পায়ে ঢুকায়া জুতোগুলো বসে থাকতাম যে আমি কবে পরতে পারবো। তো আমার ভাইয়া মাঝে মাঝে এগুলো দেখতো, আর মামিরা কেউ দেখলে তো মারতো। তো আমি কম বেশি একটু দুষ্টু ছিলাম, তো মারটার খাইতাম, তার জন্য ভাইয়াও খুব রাগ করতো। ভাইয়া রাতে অনেক কষ্ট করে পড়াশোনা করতো। তো ভাইয়ার অত বড় মানে বইগুলা আমাকে দিয়ে লেখাইতো, তো না লিখলে কী করতো, মারতো। আমি বুঝতাম না, তবে আমি অনেক সুন্দর লিখতে পারি। আমার হাতে লেখা দেখলে হয়তো কেউ বিশ্বাসই করবে না যে আমি কখনো স্কুলেই যাইনি। তো আমার যখন স্কুলে যাওয়ার বয়স, তখন আমি স্কুলে যেতে পারি না, সব বাচ্চারা স্কুলে যাইতো। তো ভাইয়া বলতো যে আমি তোকে অনেক পড়াশোনা করাবো। তো ভাইয়া যখন রেজাল্ট বের হয়, হঠাৎই একদিন মানে নানি ওকে মারে পেয়ারার জন্য। তো মারার পরে সারা রাত ভাইয়ার কথা বলেনি, শুয়েছিল। তারপরের দিন সকাল 12টার দিকে আমার ভাইয়া দেখি যে ফাঁসি দিছে ঘরের ভিতরে, নানির একটা কাপড় দিয়া। তো ফাঁসি দিছে, দরজাটা বাইরে থেকে লাগানো ছিল। তো আমি খেলতেছিলাম বাচ্চাদের সাথে, তো আমাকে সবাই বলতেছে তোমার ভাইয়া মারা গেছে। তো আমি তো আর বুঝি না যে মারা গেছে এটা কি জিনিস, যে আমার ভাইয়া আর কখনো ফিরে আসবে না, আমাকে বকবেও না। আমার ভাইয়ার লাশটা নিচে নামানো হইলো। সেদিন ফার্স্ট আমি আমার বড় আন্টি দেখলাম। তো ওনার চেহারা, এখন আমি বড় হয়েছি, আমার সেম চেহারাই, বাট উনি একটু ফর্সা ছিল, আরও অনেক সুন্দরী ছিল। তো উনি অনেক কান্না করতেছিল। তারপর জানি না যে আমার ভাইয়া আসলে কীভাবে মারা গেছে, তবে আমার ভাইয়া মানে মরে যাওয়া, আত্মহত্যা করার মতো ছেলে ছিলই না, কেননা ভাইয়া তো জানতো যে ভাইয়া ছাড়া আমার আর কেউ নাই। তারপর ভাইয়া মানে পুলিশ আসলো, অনেক লোকজন হলো, আমাকে অনেক জিজ্ঞাসাবাদ করলো, বাট আমাকে কোনো কথা বলতে দেওয়া হলো না, আর আমি তো কিছু বুঝি না। তো ভাইয়াকে মাটি দিয়ে দিল পোস্টমর্টমের পরে। তো সবাই আমাকে নিয়ে আলোচনা করতে শুরু করলো যে ও তো কাজও করতে পারবে না, আর ও বড় হলে ওকে বিয়ে দিবে কে, আর এমনি তো কালো ভূতের মতো হয়েছে, আর ওর মুখ দেখাও তো পাপ, এরকম ধরনের কথা বলতো। তো আমি নানিকে জিজ্ঞেস করতেছি যে আমি তোমাকে নানি বলি কেন, আমার মা নাই কেন? পরে বলতেছে তোমার বাবা খুব খারাপ ছিল, তোমার বাবা খুবই খারাপ ছিল, তোমার মাকে খুব টর্চার করতো। তারপর কাজের মহিলাকে যখন তোমার জন্মের 2.5 মাস বয়স, তখন তোমার বাবা ওই মহিলাকে বিয়ে করে, তার কারণে তোমার মা সুইসাইড করেছে, তোমার মা নাই। তখন আমার আন্টি বলতেছে তুই যাবি তোর বাবার কাছে? তখন মামিরা অনেক রাত বিহেভ করে। তো আমি বলছি হ্যাঁ যাব। পরে কয়েক মাস রাখার পরে হঠাৎ করে আমাকে ঢাকা মিরপুর নিয়ে আসে একটা লোকের হাতে আমাকে উঠাই দেয়, বলে এটা তোমার বাবা। তো আমার বিশ্বাসই হচ্ছিল না যে লোকটা আমার বাবা। তো উনি আমাকে একটা নতুন জামা কিনে দেয়, ওই দিনকে আমার লাইফে ফার্স্ট আমাকে একটা নতুন জামা কিনে দেয়, আমাকে বেডে বসতে দেয়, তারপর আমাকে মাংস দিয়ে ভাত খেতে দেয়। তো উনি জুয়া খেলতো। তো ওনার যে ওয়াইফ মানে যে কাজের মহিলা ছিল, ওনার 2টা ছেলে বাচ্চা হয়েছে। তো উনি আমাকে বাসায় রেখে যখন বাইরে গেছে, ওনার ওয়াইফ ওনাকে মা বলতে পারবো না, আমি জানিও না যে উনি আমার মা কি না। বাচ্চারা ভিক্ষা করতেছে, ওই বাচ্চাদের সাথে আমাকেও পাঠাই দিছে, বলছে যা ওদের সাথে যা ভিক্ষা করবি যা। তখন আসলে আমি বুঝিও না যে এগুলো কি, আর আমি বাচ্চাদের সাথে হাঁটতেছি, বাট আমি কিছু বলতেছি না। তখন উনি ওই লোকটা যে বাবা বলছিল আমার, উনি আমাকে রাস্তায় যখন দেখে, উনি আমাকে অনেক মারতে মারতে বাসায় আনে যে তুমি এটা কেন করলা। তখন আমি তো কিছু বলতে পারতেছি না, আমি শুধু এটা বলছি উনি আমাকে পাঠাইছে। এ কথা বলার পর উনি আমাকে আরও মারে। তারপরে উনি একদিন হঠাৎ করে এসে আমাকে জামা টামা পরে বলতেছে চলো তোমাকে তোমার ফুপির বাসায় রেখে আসবো। উনি খুবই রেগেছিলেন। তখন মহিলাটা থাকতো 1 নম্বর গুদারাঘাটে 7তলা একটা ফ্ল্যাটে থাকতো, মহিলার সাথে আরও কয়েকটা বাচ্চা ছিল। তো উনি খুব সুন্দরী ছিল আর অনেক বড় লোকের ছিল। তো উনি আমাকে অনেক আদর টাদর করলো। বাবাকে বাবা বলে ডাকিনি, কিন্তু ওনাকে আমি ঠিকই আদর করছি, মানে আমাকে অনেক আদর করছে। আমি জ্বরে টরে ধরছি আর বলছি আমাকে এত কষ্ট দিলা কেন, এতদিন কেন আমাকে আনো নাই তোমাদের কাছে। পরে ফুপি বলতেছে সমস্যা নেই মা, তোমার আর কষ্ট হবে না, তুমি কি চাও বলো, আমি তোমাকে তাই দেবো। তখন আমি বললাম ফুপু আমার খুব পড়াশোনা করতে ইচ্ছা করে, বাচ্চাদের মতো স্কুলে যেতে ইচ্ছা করে। বললো আচ্ছা ঠিক আছে, তোমাকে স্কুলে ভর্তি করে দেবো। তারপর আমি জানতাম না যে হয়তো ক্ষণিকের জন্য আমি এখানে আসি। পরে উনি আমাকে বললো যে আমি দেশে যাব তোমার ফুপুর বাসায়, তুমি যাবা আমাদের সাথে, তোমার বাবা অনেকদিন পরে আসবে, আর এমনিতে তো তোমার সৎ মা, তোমাকে কে দেখবে। পরে বললাম ঠিক আছে তুমি যেখানে নিয়ে যাবে আমি যাব। তো ওই মহিলা আমাকে আরও কয়েকটা বাচ্চা, বড় 2টা আপু ছিল সাথে, নিয়ে
টোটাল 7 জন মানুষ ছিলাম আমার ফুপু সহ। তো আমাকে কলকাতা বর্ডারের ওখানে নিয়ে যায়, ওটা হলো বনগাঁ বর্ডার। ওখানে নিয়ে যাওয়ার পরে যখন বনগাঁ বর্ডারে নৌকা করে পার হওয়ার পরে পুলিশে ধরার পরে বড় যারা ছিল তারা অনেকে চলে যায়, আমি আরও 2টা মেয়ে ছোট ছোট, ওরা পুলিশের কাছে আমরা দৌড়াও নাই আর ওনাদের সাথে যাইতেও পারি না। আমি ফুপু ফুপু বলে চিৎকার করতেছি, বাট উনি আমাকে নিয়ে যায়নি, উনি চলে গেছে। উনি যাওয়ার সময় বলতেছে, দেখো আমি তোমার ফুপু না, আমাকে মাফ করে দিও মা। মাই গুডনেস। পরে বলতেছে, তোমার বাবা আমার কাছ থেকে 30,000 টাকা নিছে, আমার কিছু করার নেই, এটা আমার ব্যবসা, আমাকে মাফ করে দিও। আমি মানে অত বুঝি না আর আমি অত কষ্টও পাইনি সেই মুহূর্তে, মানে রাগও হয়নি, কিছুই হয়নি। আমি পুলিশকে বলতেছি আমাকে আমার নানার বাসায় দিয়ে আসেন। বলতেছি ঠিক আছে, তোমাকে দিয়ে আসা হবে, চলো তোমাকে এক জায়গায় থানায় নিয়ে যেতে হবে, থানায় নিয়ে গেলে তারপর তোমার অ্যাড্রেস বলবা, তোমার বাবা মা কে আছে তাকে ফোন করা হবে, তারা এসে তোমাকে পরের দিন নিয়ে যাবে। আজকে তো রাত হয়ে গেছে, আজকে তোমার এখানে থাকতেই হবে। ফার্স্টে আমাকে একটা হসপিটালে নিয়ে যায় আমার বয়েস মেডিকেল করানোর জন্য পুলিশগুলা। তখন আমার বয়েস মেডিকেল করানো হয় খড়গপুর জিআরপি থানা, কলকাতা, পশ্চিম মেদিনীপুরের ওখানে। আমাকে বললো তোমার ক্ষুধা লাগছে, কিছু খাবার? আমি বললাম যে হ্যাঁ আমি ভাত খাবো। বলতেছে এটা তো কলকাতা, ভাত পাওয়া যায় না, এখানে অন্য কিছু খাওয়া যায়। তো সেই মুহূর্তে আমাকে খিচুড়ি এনে দিল, আমি খুব আনন্দের সাথে খাইলাম। খাওয়ার পরে হসপিটাল থেকে আমাকে কলকাতা পশ্চিম মেদিনীপুর বিদ্যাসাগর বালিকা ভবন একটা অনাথ আশ্রম আছে, ওখানে সেফ কাস্টোডিও আছে। তো আমাকে অ্যাকচুয়ালি আসামি হিসেবে তারা দেখতেছে, বাট আমি সেই মুহূর্তে বুঝি নাই। তো সেখানে আমাকে নিয়ে যাওয়া হয়, নিয়ে অনেকগুলো বাচ্চাদের মাঝখানে আমাকে রেখে আসা হয়। ওখানে বড় ছোট পঙ্গু, কারো হাত নাই, কারো পা নাই, অনেক ধরনের মানুষ আছে। তো বেশিরভাগ মানুষগুলোই হিন্দিতে কথা বলে, আমি বুঝতাম না। তবে আমি এটা জানতাম যে হিন্দিতে কথা বলে কলকাতায়, কেননা বাসায় টিভি চলতো, আমার মামিরা হিন্দি সিরিয়াল দেখতো, এই জন্য আমি জানি যে এটা কলকাতা। ওখানে প্রথমে আমাকে কেউ সহ্য করতে পারতেছিল না, আর আমাকে পরের দিন সকালবেলা পুলিশ বললো দিয়ে আসবে বাড়িতে, দিয়েও আর আসলো না। তখন আমাকে 1 প্লেট ভাত এনে দিছে শুকনো মরিচ দিয়া, তো আমি ভাত খাইনি। তারপরে আমি অনেক চিল্লাচিল্লি করতেছি, অনেক কান্নাকাটি করতেছি, বাট আমার কান্না শোনার মতো কেউ নেই। তখন কয়েকটা মেয়ে আইসা, আরও 2টা বাংলাদেশের মেয়ে ছিল ওখানে, ছোট ছোট, ওরা আমারও ছোট ছিল। তখন আইসা বলতেছে, আপু কান্না করো না, এখানে কান্না করো কোনো লাভ নেই, তোমার কান্না কেউ শুনবে না, আল্লাহ যা ভাগ্যে রাখছে তাই হবে। আর ওখানে সবাই হিন্দু, 200 বাচ্চা ছিল, 200-র মধ্যে আমিও একজন হয়ে গেলাম। তার মধ্যে 4টা মানুষ ছিল মুসলিম আর বাকি সবাই ছিল হিন্দু। ওখানে একটু আজানের শব্দ শোনা যেত না, মুসলিমদের কথা মানে সব একটু অন্যরকম করতো, এই সাথে মিশবি না, এটা করবি না, ওটা করবি না, খুব খারাপ ব্যবহার করতো। এরকম করতে করতে 1 মাস হয়ে যায়। প্রতিদিন সকালবেলা প্রার্থনায় দাঁড় করাতো আমাদের, আমি প্রার্থনায় দাঁড়ায় সূরা ফাতিহা পড়তাম। আমি কখনোই ওদের দোয়া পাঠ করতাম না, পূজা করতাম না, নমস্কার করতাম না, আমাকে অনেক মারতো, কিন্তু তারপর আমি আল্লাহরই ডাকতাম। মরে যাওয়ার ইচ্ছা ছিল, কেননা বন্দি একটা জীবন। তারপর সবাই রাবিব করে, ভাইয়াকে দেখতে পেতাম না, ভাইয়ার কথা খুব মনে পড়তো, ডাকলে পাইতাম না। আস্তে আস্তে আমাকে একদিন কি করছে, আমি লুকায়া গেছি মানে মন্দির ঘরটায়, পরে একটা চেয়ার ছিল, একটা সাদা উন্না জোগাড় করছিলাম, করে আমি ফাঁসি দিয়ে ঝুলে গেছিলাম ভিতর থেকে দরজাটা আটকায়া। তখন 10 মিনিটের মতো দরজাটা ভাঙতে লাগছে, আমি ফাঁসিতে ঝুলেছিলাম একদম অনেকটা উপরে। আমার জীবনটা এত নিকৃষ্ট যে একদমই অবিশ্বাস্য যে আমি 10 মিনিটের মতো ফাঁসিতে ঝুলেছিলাম। আমার হাত পা সব অবশ হয়ে গেছিল, আমার চোখ দিয়ে ব্লিডিং শুরু হয়ে গেছিল, ব্লাডগুলো জমাট হয়ে গেছিল। তো সবাই ভাবছিল আমি মারা গেছি, পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়, কিন্তু তখন আমি জীবিত আছি। যখন ওখানে যাওয়ার পরে আমাকে যে মানে লাশ কাটে, সে বলতেছে যে মেয়েটা তো এখনো জীবিত আছে। তো উনি আবার আমাকে হসপিটালে পাঠায়, কিন্তু আমার চোখগুলো দেখে সবাই ভয় পায়, আর সবাই বলে এই রিক্স আমরা নিতে পারবো না, ওকে জেলখানায় দিয়ে দেন। তখন বলতেছে এতটুকু মেয়েকে তো জেলখানায় দেওয়া যাবে না। পরে খ্রিস্টান কিছু মহিলা ছিল সাদা শাড়ি পরে, ওই মহিলাগুলো আমাকে নিয়ে যায়, ওরা আমাকে খুব আদর করে, পুতুল কিনে দেয়, তারপরে আমার সাথে গল্প করে, আমাকে জিজ্ঞেস করে আমি এটা কেন করলাম। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। জীবন গল্পের অতিথির গল্পে আবারও ফিরবো, তার আগে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, সিচুয়েশন যখন খুব কড়া, মন বসে না কোনো কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের স্বাদে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। আমরা ফিরে যাচ্ছি আমাদের অতিথির গল্পে। জি। তো তারপর ওনাদেরকে আমি বললাম যে আমি তো বাংলাদেশের মেয়ে, আমি বাংলাদেশে ফিরে যেতে চাই, আর আমি তো ইচ্ছে করে আসিনি। আর
পুলিশ তো মানুষকে সাহায্য করে, তাহলে আমাকে কেন শাস্তি দিতেছে, আমাকে কেন একটা ঘরে বন্দি করে রাখতেছে? আমি কি অন্যায় করছি, আমি কি খুন করছি? তাহলে আমাকে ফাঁসির অর্ডার দিয়ে দেন, আমি জীবন চাই না। বাচ্চাদের সবাইদের খেলতে দিত, বাট আমি বাংলাদেশের মেয়ে, তাই আমাকে বাইরে ছাড়তো না। যদি আমি পালাইয়া যাই, পালাবো যে সেই চিন্তাধারা বা সেই শক্তি সাহস তখন আমার মধ্যে ছিল না, বা আমি কখনো ভাবতেই পারি না যে আমি পালাই কোথায় যাব, কিভাবে যাব, আমার কাছে তো টাকা নাই। এরকম করতে করতে আরও কয়েক মাস কাটা যায়। অনেক কথা বলে আমার সাথে, রাইতে ঘুমায়, বাথরুমে গেলে আমার সাথে যায়, ওইখানে মেয়েগুলোর সাথে আমার বন্ধুত্ব হয়ে যায়। তখন একটা মেয়ের আমি বলতেছি, ও নেপালি, ওর নাম হচ্ছে শ্রাবণী। আমি বলতেছি আচ্ছা কীভাবে মরা যায় বলতো, আমার এই জীবনটা ভালো লাগে না। ও বলতেছে দোস্ত তুই হাতের রগটা কেটে দিবি, দেখবি তোর অটোমেটিক মৃত্যু হয়ে যাবে। তো আমি কি করি, আমার মানে ফার্স্ট ব্লেড দিয়ে আমি হাতে কাটি। তো প্রথমে খুব আমার ভয় লাগে, ব্লেডটা হাতে নেওয়ার পর আমার পুরো শরীরটাই কাঁপে। যখন আমি আমার পিসের কথাগুলা, ব্লেডটা পান কোথায় আপনি? ওখানেই ছিল, মানে বড় মেয়েরা ইউজ করতো, Okay. বাথরুম থেকে আমি নিয়েছিলাম। আর আমার চিন্তাই ছিল যে আমি কীভাবে আত্মহত্যা করব, কীভাবে আমি নিজের জীবনটাকে শেষ করবো, আমি ভাইয়ের কাছে চলে যাব। কেন এত কষ্ট, মানে আমার আর ভালো লাগে না। ভাইয়াকে দেখতে পাইতাম না, তো ভাই আর আসতো না। তখন তো কথা আপনার বলতাম। অনেক অনেক ছোট না, 5-6 বছর বয়স বোধহয়? হ্যাঁ 6 বছর বয়স আমার। 6 বছর, ওকে। আমি রাতের বেলায়, অনেক রাতে, যখন রাত 12টা-1টা বাজে, তো আমি বেডের নিচে ঢুকে ফার্স্ট একটা টান দিছি। তো আমার খুব ব্যথা করতেছে, আর পারতেছি না, আমি চিৎকার করতেছি, কান্না করতেছি। তারপর কি করছি, আমার পিছনের যে কথাগুলো আমি মনে করতেছি, তো সব কিছু মনে যখন আমি করতেছি, তখন আমি হাতের রক কাটার জন্য আমি ইচ্ছা মতো আমার হাতটা কাটি। কাটতে কাটতে একটা পর্যায়ে আমার হাতের রকটাই কাটা যায়। কাটা যাওয়ার পরে আমি কাগজে লিখি, ওইখানে বাচ্চারা পড়াশোনা করতো, যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, আমাকে সবাই মাফ করে দেবেন, আমার এরকম বন্দি জীবন ভালো লাগে না, আমি পড়াশোনা করতে চাই, কিন্তু আমাকে কেউ আদরও করে না, কেউ ভালোবাসে না, এর জন্য আমি আমার জীবনটা চাই না, আর আমার কেউ নাই, আমার একার জীবন চাই না। তো আমি এটা কাগজে লিখা, আমি ছোটোবেলা থেকেই, মানে ভাইয়া পড়তো, তো ভাইয়া আমাকে পড়াইতো, ওই আমার ভাইয়া আমাকে যতটুকু শিক্ষা দিছে অতটুকুই, এর বাইরে আমি কখনো স্কুলে যেতে পারি নাই, যাওয়ার সুযোগ পাইনি। এভাবে আমার সারা রাত হাতে রক্ত ঝরে। পরে সকালবেলা হলো আমাকে হসপিটালে নেওয়া হয়। তো আমি খুবই ছোট ছিলাম তখন, মিডিয়া ফ্লাশ হয়, তখন সাংবাদিক আসে আমার সামনে যে আমি কেন এগুলো করছি, বা এর আগেও আমি সুইসাইড করতে চাইছি কেন। তখন আমি সাংবাদিককে বললাম যে আমি জজের কাছে যাইতে চাই, আমি কোর্টে যাইতে চাই, আমি জজকে কিছু কথা বলতে চাই, সে যদি আমার কথাগুলো বলে আমাকে আমার চাওয়াগুলো পূরণ করতে পারে, তাহলে আমি এই ধরনের কিছু করব না। তখন জজের সামনে যে আমাকে দাঁড় করে নাও, তো আমাকে কাঠগড়ায় নিয়ে উঠাইলো না, আমাকে নিচে দাঁড় করায় দিল। তখন আমি জজকে বললাম যে জজ সাহেব, আপনি কি জীবনে কখনো ভুল করছেন, বা আপনি বুকে হাত দিয়ে বলেন তো আপনি কখনো ভুল করেন নাই। তখন জজ সাহেব বললো, না মা, আমরা সবাই ভুল করছি, প্রত্যেকটা মানুষের জীবন মানেই ভুল। তখন আমি বললাম তাহলে আমি কি ভুল করছি? তখন 1 বছর মতো হয়ে গেছে, 1-2 বছরের মতো হয়ে গেছে কলকাতায়। আচ্ছা। তো 2 বছরের পরে যখন আমি হাত কাটি, তারপর যখন ওখানে যাই, তো জজ সাহেব বললো, এখন তুমি কি চাও, তুমি বাংলাদেশে যাই কি করবা, কে আছে তোমার, আমি তো শুনছি তোমার কেউ নাই। তো আমি বলছি এখানে কে আছে আমার, এখানে তো আমার কেউ নাই, এখানে আমি আজান শুনতে পাই না, এখানে সবাই অন্যরকম, খাবার দাবার সব কিছুই আমার অনেক কষ্ট হয়, আর সব বাচ্চারা পড়াশোনা করতে যায়, স্কুলে যায়, ওখানে বড় একটা স্কুল ছিল, মানে আমাদের অনাথ আশ্রমে, ওইটা কলকাতায় সবচেয়ে বড় অনাথ আশ্রম। নাম মনে আছে? হ্যাঁ, কলকাতা পশ্চিম মেদিনীপুর বিদ্যাসাগর বালিকা ভবন, আর স্কুলের নাম হচ্ছে বিদ্যাসাগর হাই স্কুল। ওকে। তো ওটা সবাই চিনে, অনেক বড় স্কুল। তো আমি বলতেছি আমারও পড়াশোনা করে ইচ্ছা করে, আমাকে যে এখানে আপনি আটকে রাখছেন, আমি তো কোনো অপরাধ করে আসিনি, আমি তো ছোটো মানুষ, তাহলে যদিও আমার ভুল হয়ে থাকে, যে আমি বাংলাদেশের মানুষ, এটা যদি আমার ভুল হয়ে থাকে, আজ থেকে 10 বছর পরে আপনি আমাকে সাজা দিয়ে যখন ছাড়া দিবেন, তখন আমি কার কাছে যাব, কি করব, আমি পড়াশোনা ছাড়া পথ চলবো কি করে, বা আমার দায়িত্ব নেবে কে, বা 10 বছর পরে আমি কার কাছে যাব, কার কাছে যাবে বলবো যে আমাকে একটু জায়গা দাও, তখন আপনি কি আমার দায়িত্বটা নেবেন? তো জজ সাহেব বললো, দেখো তুমি এখানে থাকতে থাকতে হাতের কাজটা শিখো, তুমি যদি স্কুলে পড়তে চাও আমি তোমাকে স্কুলে পড়াবো, তোমাকে বিয়ে দিয়ে দেবো, তুমি হিন্দু ধর্ম গ্রহণ করে নাও, তোমাকে ভালো একটা ছেলে দেখে আমরা বিয়ে দিয়ে দিব, বাংলাদেশে তোমার ফিরে যাওয়ার দরকার নাই, আর তোমাকে যেভাবে ধরা হয়েছে বাংলাদেশে যাই তুমি কী করবো, আবার সেই কষ্ট পাবো, আবার কেউ বিক্রি করে দেবো। তো আমি বলছি সেটা যাই হোক, আমি দেশে যাই মাটি কেটে খাবো, বাসায় কাজ করে খাবো, কিন্তু আমি আমার দেশে ফিরে যেতে চাই। আসলে আমার মনে রাগ ছিল, যে লোকটা আমাকে ওইখানে পাঠাইছে, ওই লোকটাকে খুন করার জন্য আমার বাংলাদেশে ফেরার নেশা ছিল,
যে আমি এখানে আসবো একদিনের জন্য হলেও, এসে ওনাকে খুন করবো, তারপর পুলিশ আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেবো। এবং সে লোকটা হচ্ছে আপনার বাবা? হ্যাঁ, আমি আসলে জানি না উনি আমার বাবা কিনা, যেটা সত্যি কথা। জজ বললো ঠিক আছে আজকে থেকে তোমাকে পড়তে দেওয়া হবে। তো আমি খুব খুশি হইলাম। আমাকে স্কুলে নিয়ে যাওয়া হলো, তবে পুলিশ গার্ড দিয়ে, 2টা পুলিশ আমার সাথে থাকতো সবসময়, কারণ আপনি যে কোনো মুহূর্তে সুইসাইড করতে পারেন বা পালিয়ে যেতে পারেন। হ্যাঁ হ্যাঁ, আমি বাংলাদেশের মেয়ে, এই জন্য। এখানে একটা কথা বলে রাখি প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানের একটা ভিডিও ক্লিপ আমি আজকে ইউটিউবে দিচ্ছি, ওকে দেখার অনেকেরই ইচ্ছা হবে। আপনারা আসতে পারেন আমার চ্যানেলটিতে। আমি অনেকক্ষণ ধরে শুনছি তো আমার কিছুটা হলো খেয়ে হারিয়ে ফেলেছি। আমার চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/rjkibriafm। আমি আবারও বলছি www.youtube.com/rjkibriafm। চ্যানেলটিতে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের যে বেল বাটনটা আছে সেটা অন করে দেবেন। আমি ভিডিও ক্লিপটি দিয়ে দিয়েছি, আমাদের আজকের যে গেস্ট রিপা, তার ভিডিও ক্লিপ আছে, তাকে যদি দেখতে চান আপনারা আসবেন এখানে। জি বলেন, তারপর পুলিশ গার্ড থাকতো আপনার? তখন বাচ্চাদের প্রতিদিন মাঠে ছাড়া হইতো, প্রায় 200 বাচ্চা। তো আমি যেদিন স্কুলে গেছি সেদিন থেকে বাচ্চাদের মানে খেলতে যাওয়া বন্ধ, যে তোমরা খেলতে যাও, রিপাও খেলতে যাবে। তো এখন আমি একটা মানুষ, মানে সে জায়গায় 200 মানুষ। তো আমি ওদের দিকে তাকায় দেখি সব বাচ্চার মন খারাপ। বাসায় মানে যখন আমরা হোমে ফিরি, মানে রুমে, তখন সবাই বই ছিটাছিটি করতেছে, তো ফালাই দিতেছে, এ বলতেছে স্কুলে যাবো না, চল এই করবো না সেই করবো না, কোত্থেকে উড়ে এসে জুড়ে বসছে। তো অনেকে অনেক ধরনের কমেন্ট করতেছে। তারপরের দিনও আমি স্কুলে গেছি, এইভাবে টানা 3 দিন আমি স্কুলে যাই। তো লাঞ্চ টাইমে আমাকে যেভাবে গার্ড দিয়ে রাখা হয়, এখন আমার জন্য ওরা একটা বন্দি জীবনে পড়ে গেছে। ওরা খেলতে পারে না আগের মতো, ছুটাছুটি করতে পারে না। তো আমি এতটা স্বার্থপর হইতে পারি নাই যে 200 বাচ্চার মুখের হাসি কেড়ে নেবো আমি একা। আমার খুব পড়াশোনা করার ইচ্ছে ছিল। ওই বাচ্চাগুলোর মুখের দিকে তাকে তখন আমি দেখলাম যে আমরা একার জন্য ওদেরকেও অনেক কষ্ট পাইতে হইতেছে। তো আমি বললাম, আমি আবার জজের কাছে গেলাম 7 দিন পরে, বললাম স্যার আপনি আমার আশা পূরণ করছেন, ঠিক আছে আমি স্কুলে যাই পড়বো না, তবে আমি এখানে থাইকা পড়বো, বাসায় আমি পড়বো। আমি যা শুধু যেদিন পরীক্ষা থাকবে সেদিন আমি পরীক্ষা দিব। ওরা বললো কেন, তোমার সমস্যা কোথায়? আমি বলছি না, আমাকে চোরের মতো ওখানে নিয়ে যাওয়া হয়, চোরের মতো নিয়ে আসা হয়, সাথে আরও বাচ্চাদেরও কষ্ট দেওয়া হয়। ওরা যখন লাঞ্চ করতে বেরোতো আগে, তো আধা ঘন্টা খেলতো, আধা ঘন্টা ওরা খাওয়া দাওয়া করতো, অনেক মজা করতো, আমি জানলা দিয়ে এগুলো দেখতাম। বাট আমি যেদিন থেকে গেছি সেদিন থেকে সব বাচ্চাদের খেলাধুলো সব বন্ধ করে দিছে। পরে আমি ভাবলাম যে 10 জন মানুষের মুখের হাসির দিকে আমার একার কষ্ট অনেক ভালো। তো আমি সবসময় অন্যের দিকে তাকানোর চেষ্টা করেছি যে আমার জন্য কেউ কষ্ট পায় কি না। তো তারপর যেদিন থেকে আমি স্কুল যাওয়া বন্ধ করছি, আবার ওদের খেলতে ছাড়ছে, তো তখন আমার খুব খুশি লাগছে যে যাই হোক এতগুলো বাচ্চা, ওদেরও তো বাবা মা নাই, অনেকের হাত নাই, অনেকের পা নাই, ওরা হাসতে পারতেছে। ওদের হাসি দেখে নিজের কষ্টটা ভুলে যেতাম আমি, যে আল্লাহ আমাকে অনেক সুস্থ রাখছে, হয়তো এটা আমার কোনো পাপের ফল। তারপর আমি ওখানে সেলাই হাতের কাজ শিখলাম। আস্তে আস্তে পড়ার দিকে আমার মনটা উঠে যায়। আমি অনেক সুন্দর হাতে সেলাই কাজ জানি, অনেক ডিজাইন করতে পারি। তখন আমাকে সবাই অনেক আদর করে, আস্তে আস্তে সবাই অনেক আপন করে নেয় আমাকে। পরে ওখানে 200 বাচ্চার মধ্যে মানে আমি যেটা বলতাম সেটাই হইতো। ওখানে যে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার ছিল ম্যাম কাকুলি দিদি ভাই, উনি আমাকে খুবই ভালোবাসত, ওনাকে আমি খুব মিস করি, কিন্তু অনেক দূরত্বের ফলে ওনার সাথে হয়তো কোনোদিন দেখা হবে না। দিদিভাই সত্যি আমি তোমাকে খুব মিস করি, তোর মধ্যে তো ভালো আমাকে কেউ বাসে না। তো ওখানে 8টা ম্যাম ছিল, ম্যামরা সবাই আমাকে অনেক আদর করতো আর বলতো রিপা পড়ো পড়ো, অন্যের জন্য কেন নিজের জীবন করবা। তখন ওনারা বারবার আমাকে বললো যে রিপা তুমি হিন্দু হয়ে যাও, কেন বুঝতেছো না, জীবনটা এত সহজ না, হিন্দু ধর্ম গ্রহণ করো, দেখবো তোমার ভালো একটা পরিবারের সাথে বিয়ে হবে, তুমি বাবা পাবা, মা পাবা, আত্মীয় পাবা, স্বজন পাবা। তখন আমি বলতেছি দেখেন এটা কোনো দিনই সম্ভব না। আমি যতটুকুই শুনছি ইসলাম সম্বন্ধে, আমি আমার নবী রাসূলকে আল্লাহ তাআলাকে অনেক ভালোবাসি, আমি কখনোই পারবো না এই কাজটা করতে। আমি সারা জীবন জেলের অন্ধকারে থাকলেও এটা পারবো না। ওখানে আমি শুধু এইটাই আবদার করি যে আমি আমার দেশে ফিরে যেতে চাই। তখন অনেকগুলো কাউন্সিলর ম্যাডাম আসে, একজন স্যার আসে আমার সাথে কথা বলার জন্য। আমি একটা সময় অসুস্থ হয়ে যাই ভাবতে ভাবতে যে আমার জীবনটা কেন এরকম, আমি কেন কোনোদিন মা বলে ডাকতে পারলাম না, কোনোদিন বাবা বলে ডাকতে পারলাম না, আমার কেন কেউ নাই, আল্লাহ এত মহানগিরি কেন আমার জন্যই করলো। সবাই বলে আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ তাকেই কষ্ট দেয়।
তাকে মহিলাকে বিয়ে করছে, তার জন্য সবাই আমাকেই কেন দায়ী করলো? তারপর আমার ভাইয়াটা খুন হয়েছে বা মারা গেছে, সেটার জন্য আবার আমি কেন দায়ী ম্যাম? মানে মানুষ পাপ করার তো একটা বয়স লাগে, তো ওই বয়সে আমি আল্লাহর কাছে এমন কি পাপ করছিলাম যে পাপের জন্য আল্লাহ আমাকে এরকম ধরনের, মানে এটাকে আমার দিকে মনে হয় যে আমার জন্য একটা শাস্তি, না তো কি আমি জানি না আপনাদের দৃষ্টিতে কি, আমার জন্য মনে হয় যে একটা শাস্তি। তো ম্যাম আমাকে ওই দিনকে বুঝায় বললো, দেখো সব বাবা মা সন্তানের জন্য করে, তাই না রিপা? তো তুমি মনে করো দুনিয়ায় প্রথম সন্তান, যে বাবা মার জন্য তুমি কিছু করতে পারতেছো, তোমার বাবা মা তোমাকে ছাড়া ভালো আছে, এতে কি তুমি খুশি না? কয়টা বাবা মা মানে ছেলে মেয়েদের কাছ থেকে সুখ পায়? সব বাবা মারা ছেলে মেয়েদের জন্য করে দেয়। তুমি মনে করো তোমার সুখের জন্য তারা তোমাকে অস্বীকার করে, তাদের নতুন লাইফ নিয়ে তারা অনেক সুখে আছে, তুমি মনে করো যে তোমার বাবা মাকে তুমি কিছু দিতে পারছো, তো তাদের উপর রাগ অভিমানটা ছেড়ে দিয়ে, মানে তাদেরকে অভিশাপ দিও না। তুমি মনে করো তোমার বাবা মাকে অনেক কিছু দিছো, তুমি যেটা তোমাকে দেওয়ার কথা ছিল, মার যেটা করার উচিত ছিল, সেটা তুমি মনে করো তোমার মা তোমার মেয়ে, সেটা মনে করো তুমি কষ্ট পাও না। যদি আমার মার জন্য আমি এরকম কিছু করার সুযোগ পাইতাম রিপা, আমি কখনো ছাড়তাম না। তো তখন আমার খুব ভালো লাগছিল ম্যাডামের কথা শুনে, এতদিন পরে যে আমার মনে একটা রাগ ছিল, ঘৃণা ছিল, তখন আমি বলছি হ্যাঁ শুধু পেতেই হবে তার তো কোনো মানে নাই, কারোর জন্য কিছু করতে পারলে। কিন্তু আপনি তো একটা জিনিস জানেন রিপা, যে আপনার মা ততদিনে মারা গেছেন, আপনাকে তো তাই বলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যে মা মারা গেছে তার প্রতি এত অভিযোগ আপনার কেন ছিল? উনি তো মারাই গেছেন। না, উনি তো সুইসাইড করছিল, এটা আমি জানতাম। সুইসাইড করেছিল? হ্যাঁ। কি কারণে সুইসাইড করেছিল? বাবা ওই যে কাজের মহিলাকে বিয়ে করছিল। আচ্ছা, এই কারণে সে সুইসাইড করে হ্যাঁ। আপনাদেরকে রেখে, আপনার দুজনকে রেখে? ওকে। মানে এটা ম্যাডাম আর কি আমাকে বোঝাচ্ছে যে বাবা মা এরকম দিতে পারে বা এরকম দেয়। তুমি মনে করো যে তুমি সন্তান হয়ে বাবা মাকে কিছু দিছো, বা তোমার বাবা তোমার সাথে যেটা করছে একদমই ঠিক করে নাই, তারপরে তোমার সন্তান হিসেবে তাকে ক্ষমার দৃষ্টিতে দেখা উচিত। আজকে এই অনুষ্ঠানটা শেষ পর্যন্ত মায়েরা শুনবেন, এবং যেসব মেয়ে বা যেসব ছেলে জীবনে সুইসাইড করা, ছেলেদের বিষয়টা আসলে এখানে কীভাবে আসবে আমি জানি না, তবে যেসব মারা সুইসাইড করার মতো জায়গায় চলে যান সন্তান রাখার পরে, তাদের আজকের এই এপিসোডটা শোনা উচিত। এতক্ষণ পর্যন্ত এফোর হয়ে গিয়েছে অনেকেরই, ইভেন আমি বহুবার চোখের জল মুছেছি আমার। আমি শেষ পর্যন্ত সবাইকে বলবো যে ধৈর্য ধরে আজকের এই জীবন গল্পটা আপনারা শুনবেন আশা করি। রিপা বলুন প্লিজ। তারপর আমি খুশি হই ম্যাডামের কথা শুনে, এতদিন পরে আমার মনে একটু হালকা লাগে যে ঠিক আছে ফাইন। এতদিন একটা রাগ ছিল যে বাবাকে অনেক কিছু করব, উনি যদি আমার বাবা হয়ে থাকে উনাকে আমি মেরে ফেলবো। আমি যেভাবে হোক বাংলাদেশে এসে, আমি তো ওনার বাসা চিনি, ওনার জায়গা চিনি, ওনাকে এসে আমি যেভাবে হোক খুন করে ফেলবো, তারপর আমার যা হবে। তো এরকম করতে করতে অনেকগুলো বছর কাটা যায়, আমার আর পড়াশোনা হয় না। মাঝে মাঝে আমি বইগুলো পড়তাম, এরকম পড়তে পড়তে ক্লাস 5 বই পর্যন্ত আমি বাসায় মানে ওই হোমে আইনা পড়তাম। তো ম্যাডামরা আমাকে পড়াইতো, তো আমার পড়ার দিকে মন ছিল না একটা সময়, যে সবাই স্কুলে যে পড়ে আমি যাইতে পারি না, বা এরকমভাবে আর আসলে হয় না, সবাই মজা করে বা আমি সেই জিনিসটা পাই না। পরে আমি হাতে সেলাই কাজটা শিখে আমি শাড়ি এমব্রয়ডারি করে দেই, অনেক ধরনের সেলাই কাজ করে আমি। তো আমাকে দিয়ে ম্যামরা সেলাই কাজ টাজ করে, পরে ম্যাডামরা বাসা থেকে খাবার রান্না আমাকে ভালো ভালো খাবার খাওয়াইতো। আর সবাই আমাকে এটাই বুঝাইতো, রিপা হিন্দু ধর্ম গ্রহণ করো না, তোমাকে বিয়ে দিয়ে দিব, তোমার আর কোনো কষ্ট থাকবে না। কিন্তু আমি কখনো রাজি ছিলাম না, যেভাবে হোক আমি আমার বাংলাদেশে ফিরে আসতে চাইতেছিলাম। তো এরকম করতে করতে 2014 সাল পর্যন্ত আমি ওখানে থাকি। 2015 সালের ডিসেম্বর মাসের 19 তারিখ পর্যন্ত আমি কলকাতায় ছিলাম। তো হঠাৎ একদিন ম্যাম আমাকে ডাকে বলতেছে, রিপা তোমার 2015 সাল পর্যন্ত? হ্যাঁ ওকে। 15 সালের ডিসেম্বর মাসের 19 তারিখ পর্যন্ত আমি, মানে 4 বছর আগের ঘটনা এটা প্রিয় শ্রোতা। ও বাংলাদেশে, তার মানে হিসাব যদি করি আমরা মাত্র 4 বছর আগে ব্যাক করেছে, এবং ওর বয়স যদি 22-23 হয়ে থাকে তাহলে আপনি একটু হিসাব করে নেবেন যে 6 বছরে হলো ও পাচার হয়ে যায়, এবং ওর বাবা ওকে বিক্রি করে দেয় ওর কথা অনুসারে 30,000 টাকা দিয়ে, এবং সেই হিসেবে ওর হোমে থাকার বয়স কম করে হলেও 12 থেকে 13 বছর, হিসাবে তো সেরকমই বলে। হ্যাঁ, এবং এই 12 থেকে 13 বছর হচ্ছে ওর হোম জীবনের গল্পটা, সবচেয়ে ইম্পর্টেন্ট গল্প। হ্যাঁ বলেন। তারপর ওখান থেকে আমাকে বলা হয় যে রিপা তোমাকে বাংলাদেশে যাওয়ার অর্ডার আসছে, আমার সাথে আরও 4টা মেয়ে আসতে পারে বাংলাদেশে। কিভাবে এটা হঠাৎ করে আপনি এটা পেলেন? মানে ওই যে আমি যে বারবার সুইসাইড করতে চাইতাম, ও, আর
মানে এরপরও মিডিয়া আপনি বেশ কয়েকবার ট্রাই করছেন সুইসাইড করার জন্য? 2বার ট্রাই করছি। একবার আমি ফাঁসি দিছি, একবার আমার হাতে রক কেটে ফেলছি। ওই যে দুটো গল্প বললেন ওটাই? তারপর? তো তারপর আমি না খেয়ে থাকতাম মাঝে মাঝেই, অনেক জিদ করতাম যে আমাকে সবাই মারো, আমাকে মেরে ফেলো, অনেক ঝগড়াঝাটি করতাম। তো সবাই একটা পর্যায়ে আমাকে অনেক ভালোবাসা দিয়ে মানে ভরায় রাখতো। আর যখন আমি প্রথম যাই তখন সবাই খুব দূর দূর করতো, এই শহরে এখানে আসবা না, এখানে আসা নিষেধ, এটা ম্যাডামের রুম আসবা না, এই সেই টিভি রুমে আসবা না, এই ওই মুসলিম, ওর সাথে কথা বলিস না, এরকম ধরনের কথা বলতো। তো যখন আমি হাতে কাজ শিখি, তারপরে আমি সবার সাথে গল্প করি, সবার সাথে কথা বলি, সবাই আমাকে অনেক আদর করে নিজের সন্তানের মতো। 8 জন স্টাফ ছিল, 8 জনের মধ্যে 8 জনই আমাকে ভালোবাসত। আর আমি পুতুল নিয়ে খেলতাম, তো দিদি ভাইরা আমাকে পুতুল আয়না দিত, আমাকে একটা ডায়েরি এনে দিছিল। দিদি ভাইয়ের কথা আমি কোনোদিন ভুলবো না, দিদি ভাই আমাকে অনেক আদর করতো। আমার কাকলি দিদি ভাই আর কয়েকটা ফ্রেন্ড ছিল, আমার একটা দিদি ছিল, মানে ওখানে দিদি মানে বড় আপুকে বলা হয়তো। তো সবাই অনেক আদর করতো। পরে আমি বারবার জজের কাছে যাওয়ার চেষ্টা করি, ওখানে মাঝে মাঝে সাংবাদিক আসতো বাচ্চাদের জিজ্ঞাসাবাদ করার জন্য, তাদের খাওয়া দাওয়া কেমন হচ্ছে, তাদের রান্না কেমন হয়, এই সেই অনেক কিছু বলতো। তো আমাদের হোমের রান্না অনেক বাজে হইতো, তো কেউ কিছু বলার সাহস পেতো না, কেননা মারবে, হয়তো হোম থেকে বের করে দিবে। কিন্তু আমার তো মৃত্যুর ভয় ছিল না, যার কারণে আমি সবার উপরে যে সবসময় তর্ক করতাম। একদিনকে সাংবাদিকদের আমি বলতেছি যে আপনারা আমাদের সাথে বসে এক বেলা যদি ভাত খান তাহলে আমাদের আর কিছু বলার থাকবে না। তখন বললো, কেন এই কথা কেন বললা? আমি কই, হ্যাঁ এখানে খুবই ভালো খাবার দেওয়া হয় তো সেই জন্য। তখন ওনারা রাজি হলো। তো খাবারগুলো যখন আমি বলছি হঠাৎ করে মানে এটা হবে, আপনারা বলে কই আসবেন ভালো করে রান্না হবে বা খারাপ করে রান্না হবে আপনাদের জন্য, এটা তো হবে না, আমাদের সাথে বসে খেতে হবে। তো আমার কথাটা ওখানে স্মরণীয় হয়ে গেছে, পুরো কলকাতার মানুষই বোধহয় আমার নামটা চেনা হয়ে গেছে যে রিপা নামের কোনো একটা মেয়ে এই অনাথ আশ্রমে ছিল। ওই মিডিয়ার লোকজন আসে আমাদের খাবারগুলো দেখে, তারা কেউ খাইতে পারে না। তারপরে ওখানে ক্যামেরা লাগানোর ব্যবস্থা হয় ভিতরে হল রুমে, ডাইনিং রুমে। তারপর রান্নার জন্য ওখানে বাচ্চারা রান্না করতাম আমরা সবাই মিলে, 200 মেয়ের রান্না, 7 জন করে রান্না করতাম, ফ্লোর মুছতাম, তারপরে অনেক কিছু করতাম। তো তারপর বা হয়তো অনেক কিছু মেপে টেপে দেওয়া হতো বা খাবার টাবার অনেক বাজে হতো। পরে ওই ক্যামেরা লাগানোর ব্যবস্থা হলো, রান্নার জন্য কুক দেওয়া হলো। সেটা কিন্তু আমি বলবো না আমার জন্য, বাট আমি চেষ্টা করছি, কেননা আমার মায়ের খাওয়ারও ভয় ছিল না, মৃত্যুরও ভয় ছিল না, বা আমাকে বের করে দিবে, আমি তো চাই আমাকে বের করে দিক, যার কারণে এই কথাগুলো বলার সাহস আমি পাইতাম। তারপর আস্তে আস্তে আমাদের ওখানে সব কিছু ভালো পরিবেশ হয়ে যায়, আর আমার সাথেও সবার সাথে ভালো একটা বন্ডিং হয়ে যায়। আর বাচ্চারাও আস্তে আস্তে আমাকে অনেক ভালোবাসতে শুরু করে। একটা সময় ওরা আমাকে ভালোবাসতো না, তো মিশতো না কেউ আমার সাথে। তারপরে বাইরে খেলতে যাওয়ার বিষয়টা, বাইরে ঘুরতে যাওয়ার বিষয়টা, সব কিছু আমি মিডিয়ার সামনে সবসময় ফেস করতাম, যেটা ইচ্ছা করতো। টিভি দেখতে দিতেও 1 ঘন্টা প্রতি সপ্তাহে একদিন। তখন আমি যখন লোকজন আসতো বাইরে থেকে, তো আমি সবসময় আগে কথা বলতাম যে এরকম জেলখানার মতো জীবন আমাদের কেন দেওয়া হয়েছে, আমরা কি আসামি, আমরা কি খুন করে আসছি, সে বলতাম। তো বলতো যে কি কি সমস্যা, আমাকে বারবার মানে কয়েকবার না হলেও 8-10 বার কোর্টে নিয়ে যাওয়া হয়েছে আমার ইচ্ছাগুলো শোনার জন্য, বা আমি সুইসাইড করতে চাই। ওখানে বাচ্চাদের অনেক মূল্যায়ন করা হয়, একটা বাচ্চা যদি মারা যায় তাহলে কর্তৃপক্ষ দায়ী। তারপরে আর ওই হোমটা সত্যি যারা জানেন, যারা শুনছেন, তারা বুঝতে পারবেন যে ওই হোমটা আসলে কীরকম। আর বিদ্যাসাগরের নাম করাই আমাদেরকে টিভি দেখে প্রতিদিনই দেখতে দেওয়া হলো, খাবার দাবার ভালো ব্যবস্থা হলো। এরকম করতে করতে দেখতেছে যে ম্যামরা দেখতেছে যে রিপা যা শুরু করছে, মানে পুরো হোমটাকে আমি চেঞ্জ করে দিছিলাম। সেটা শুধু আমার মৃত্যুর ভয় ছিল না, মায়ের খাওয়ার ভয় ছিল না, সেই জন্য আমি পারছিলাম। তো আমার জন্য একটা সময় বাচ্চারা অনেক স্বাধীনতা পাইছে, ওরা নাচের প্রোগ্রাম করতো, এই করতো সে করতো, কিন্তু আমি যাইতে পারতাম না ওদের সাথে। তারপর ওরা খুশি হয়ে যখন ফিরে আসতো, সবাই আমার জন্য অনেক গিফট নিয়ে আসতো, আমাকে সবাই খুব ভালোবাসতো, দিদি ভাইরাও খুব ভালোবাসতো। তারপর আস্তে আস্তে হোমের পরিবেশটা চেঞ্জ হয়। আর আমার এসব জন্য থাকতে থাকতে হঠাৎ আমার মন মেজাজ খারাপ হয়ে যেত। যতই ভালো থাকি না কেন, যতই টিভি দেখি না কেন, যাই করি না কেন, আমার বাংলাদেশে আসার জন্য খুব মন খারাপ হতো, মন চাইতো যে আমি মরে যাই। আমি আবারও ট্রাই করছি যে আমি খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছি, যে আমি যেভাবে হোক আমি বাংলাদেশে যাব। আর 2014 সালে যদি আমি বাংলাদেশে না যেতে পারি, আমি যেভাবেই হোক মারা যাব। ছাদে ওঠার মতো কোনো চান্স ছিল না, ওটা ছিল 3 তলা, যে আমি ছাদে থেকে লাফ দেবো, আমার এরকম চিন্তা ছিল। বা কীভাবে মরা যায়, আমি কীভাবে মরবো, তো অনেক নিজে অনেক কষ্ট দিতাম। তো এরকম করতে করতে নতুন ম্যাম আসলো, সে বললো যে না, ওকে 18 হয়ে গেছে,
18 হইলে ওকে জেলে পাঠাই দেওয়া হবে, ও অনেক মানসিকভাবে মানে সুস্থ না। তখন আমি বললাম ঠিক আছে আমাকে জেলে দিয়ে দেন, এমনভাবে একটা মামলা দিয়ে দেন যাতে আমাকে ফাঁসির অর্ডার দিয়ে দেয়, কারণ আমি চাই না এই পৃথিবীতে আর থাকতে, এত সুন্দর আল্লাহর দুনিয়া আমি থাকতে আর চাই না। তখন ম্যাম বলতেছে জেলখানা খুবই খারাপ, সেখানে তোমার সাথে কি করা হবে তুমি কি জানো? জানো না, সেখানে কয়েদিরা তোমার সাথে শারীরিক সম্পর্ক করবে, এই করবে সেই করবে, মারবে, অনেক কষ্ট দিবে, এইটা তো ভালো জায়গা, ভালো লাগে না তোমার, তাই না? আর না হলে তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাই দেওয়া হবে, এরকম ধরনের কথা আমাকে বলে যে তোমার বয়স 18 হয়ে গেছে, এখানে তো আর রাখা যাবে না, তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাই দেওয়া হবে। আমি বলতেছি এই সমস্যা নেই, আমি যদি বাংলাদেশে এই হোম থেকে না যেতে পারি আমার লাস্টটাই যাবে, সেটা যেভাবেই হোক। পরে আমাকে হঠাৎই ওই ম্যাম ডাকলো সকালবেলা, আমার সাথে আরও 4টা যে মেয়ে ছিল, সবারই বাংলাদেশের সরকারের সাথে একটা ডিমান্ড হয়, আর আমি আমার নানার বাড়ির যে অ্যাড্রেসটা সেটা আমি ফুললি একটা কাগজে লিখে দিই। খুবই ক্ষুদ্র ক্ষুদ্র জায়গাগুলো, কত টাকা রিক্সা ভাড়া লাগবে, কি লাগবে, সব কিছু যতটুকু আমার মনে থাকে, পাশে কয়টা দোকান আছে, মসজিদ আছে, ঘর আছে, আমার মামার নাম কি, নানার নাম কি, সব কিছু আমি লিখে দিই একটা কি ছিল কাগজে। আপনার পরিচয় অ্যাড্রেসটাকে আমি নিজেও জানতে চাই একটু। থানা জেলা মানিকগঞ্জ, পোস্ট গড়পাড়া, গ্রাম বাঙ্গালা। আমার নাম, নানার নাম হচ্ছে, মানে ওনাদের নাম আমি বলতে চাই না। ঠিক আছে, ওকে ফাইন, ওকে আমি আসলে ইন্সপায়ার, যদি আপনি না জান তাহলে আমি আসলে ইন্সপায়ার করছি না। ওকে ফাইন, বলুন তারপর। তো কেননা ওনাদের কেউ আজকে হয়তো ওই জায়গার মানুষও কেউ শুনবে, তখন বলবে যে ওনারা এরকম হইতে পারে, কেউ আমার আপনজনদেরকে আমি বলবো ঠিক আছে, অন্য কেউ অসম্মান করবে, সেটা আমি চাইবো না। তাদের অসম্মান করার জন্য আমি গল্পটা বলা না, আমার গল্পটা বলা হচ্ছে আমার বুকটা ব্যথায় ভরে আছে, আমার খুব কষ্ট হয়, এইসব কথাগুলো নিয়ে আমি আর চলতে পারতেছি না, আমার নিজের অনেক অপরাধ বোধ মনে হয়, এর জন্য আমার কথাগুলো বলা। তো আমাদের বাংলাদেশে আসার ব্যবস্থা হয়, তো সুপার ম্যাম আমাদের নিজে বাংলাদেশের বর্ডারে দিয়ে যায়, পুলিশের হাতে হ্যান্ড ওভার করায়। তো 2015 সালে তারিখ মনে আছে? হ্যাঁ, 2015 সালে ডিসেম্বরের 19 তারিখ। 19 তারিখ। তারপর ওইখানে একটা মেয়েদের হোমে আইনে আমাকে রাখা হয়। আমার নানাকে ফোন দিয়ে বলা হয়, সে আমাকে নিতে চায় না, তাকে বলা হয় যে রিপাকে যে রিসিভ করবে, গার্জিয়ান হিসেবে যে নিবে, তাকে 50,000 টাকা দেওয়া হবে। তখন আমার নানা পরের দিন চলে আসে নাম্বার নিয়ে। তো সরকারিভাবে ওখানে যে সেলাই কাজটা আমি করতাম। টাকা কি দেওয়া হয়েছিল নাকি জাস্ট এই মিথ্যা কথা? সত্যি দেওয়া হয়েছিল। আপনার নানাকে 50,000 টাকা দেওয়া হয়েছে? এটা কে দিয়েছে, বাংলাদেশ গভর্নমেন্ট না ইন্ডিয়া? ইন্ডিয়ান গভর্নমেন্ট, মানে ওই দেশের 25,000 না কত হাজার টাকা, মানে আমাদের ওখানে প্রত্যেকটা বাচ্চার একটা ইয়া হতো, মানে কিছু টাকা জমা হতো যারা সেলাই কাজ করতো। ও ওকে। তাছাড়াও মানে বাচ্চাদের জন্য একটা ভবিষ্যৎ চিন্তা করে যখন একটা বাচ্চা বের হয় 18 বছর পূর্ণ হওয়ার পরে, তখন ওই অ্যামাউন্টটা তাকে দিয়ে দেওয়া হয়, ওই টাকাটা দিয়ে দেওয়া হয়। তো আর আমাকে তো সবাই করতো, আর আমি অনেক কাজ করতাম, অনেক সেলাই কাজ টাজ করতাম। কি কি ধরনের সেলাই কাজ পারেন আপনি? আমি হাতের এমব্রয়ডারি সেলাই কাজ পারি, যেগুলো সত্যি খুব সুন্দর। আমার নিজেরই মনে হয় যে আমি যে ভালো একটা কাজ করতে পারি, আমি মেশিন চালাইতে পারি। তো আমি যে একটা চাদর, অনেক বড় বিছনা চাদর এমব্রয়ডারি করে দিছি একটা ম্যামকে, তারপরে একটা শাড়ি, পাঞ্জাবি, রুমাল, অনেক আইটেমের। ওকে ঠিক আছে। তো আপনার নানা আপনাকে রিসিভ করতে যায়, তারপর? হ্যাঁ, একটা ছেলেকে, এলাকার একটা ছেলেকে নিয়ে আসলো রিসিভ করতে। তো আমি খুব খুশি ছিলাম। আমাকে যখন আমার ওই যে বাবা যে লোকটা, ওনাকে পুলিশ নিয়ে আসে, তো আমাকে বলে রিপা মামলা করে দাও ওনার নামে। ওই দিনই পুলিশ নিয়ে আসে? না, তারপরের দিন আচ্ছা। বলে ওনার নামে মামলা করে দাও। তো ওনার সাথে ওনার মা আসে, আমার দাদি হয়ে সম্পর্কে যতটুকু ওই মুহূর্ত পর্যন্ত আর কি। তো উনি আমার সাথে খুব চিল্লাচিল্লি করতেছে, তুমি একটা ডাইনি নিয়ে, আমার মানে বংশ পরিচয় আছে, তোমার জন্য আমার ছেলেকে শেষ পর্যন্ত থানায় আসতে হলো। আমার ছেলে এরকম কাজ করতেই পারে না, আমার ছেলে তোমাকে চিনেই না, ঠিক আছে? পরে আমি বলতেছি, আমি কান্না করে দিছি যে আপনার এই বয়স আইসা আপনার ছেলের জন্য আপনার কত মায়া, সে এখানে আসছে, আপনার মানে 2-10 মিনিট হয়েছে আসছে, তাকে নিয়ে আসছে, আপনার খারাপ লাগতেছে, অসম্মান মনে হইতেছে, কত কিছু। আপনার এই ভালোবাসাটা আমার খুব ভালো একটা, মানে আমরা যে 4 জন আসছি, 4 জনকে নিয়েই একটা বোর্ড মিটিং ডাকার জন্য করা হয়, যে এখানে এই আজকে যে লাইফে আসছি আমি, তো এরকম একটা লাইফের আয়োজন করা হয়। বাট সেখানে আমি ওনার নামে মামলাও করি না, আর ওনাকে সসম্মানে আমি ছেড়ে দিই। ওনাকে আমি কিছু বললাম, শুধু এতটুকু বলি, এর থেকে যদি আপনি আমার কিডনি 2টা বিক্রি করে দিতেন তাহলে হয়তো আমি কষ্ট পেতাম না, বা আপনি আমাকে বলতে পারতেন যে মা আমি তোমাকে বিক্রি করে দিতেছি, তো আমি স্বেচ্ছায় চলে যেতাম। পরে ম্যাডাম আমাকে বললো যে রিপা এরকম করো না, ওনাকে শাস্তি দেওয়ার দরকার, ওনাকে
তোমার প্রাপ্যটা তোমার বুঝে নেওয়া উচিত। উনি তো এমন লোক না যে তোমাকে তোমার প্রাপ্যটা ফিরাই দিবে। এই যে তোমার এতগুলো বছর নষ্ট হয়ে গেছে, এগুলো কি উনি ফিরাই দিবে? পরে আমি বললাম যাই হোক, সেটা আল্লাহ দেখবে। আল্লাহকে তারপর বলি যে উনি যদি আমার বাবা হয়ে থাকেন, ওনাকে যেন ক্ষমার দৃষ্টিতে দেখেন। আমি তো ওনাকে কখনোই বাবা হিসেবে স্বীকার করতে পারবো না। মানে ওই রাগটা আমার তখন আর ছিল না, এত বছর পরে ফিরার পরে। তারপর উনি চলে গেল, আমাকে পুলিশ টাকাগুলো দিল। তো আমি এতগুলো টাকা, জীবনে টাকা ধরিনি হাত দিয়া, হাতে পায়ে আমার হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। সাথে সাথে আমি আমার নানাকে জড়াই ধরলাম, বাট নানা আমাকে জড়াই ধরলো না। তো আমি নানার হাতে দিলাম টাকাগুলা। দেওয়ার পর আমাকে বাসায় নিয়ে গেলাম, খুব খুশি ছিলাম। বাসায় নিয়ে যাওয়ার পর ম্যাডাম আমাকে ডাকলো যে রিপা আসো, তোমাকে লাইভে করবো। আমি চাই যে এই ভুলটার জন্য কেউ না করে। বাট ওই মুহূর্তে আমার মনে হচ্ছিল না আমি মিডিয়ার সামনে ফেস হবো না, আমি জব করবো, আমি নিজের পারে নিজে স্টাবলিশ হবো। আমি চাই না আমাকে সবাই এইভাবে চিনুক জানুক। তো আমার কাছে ভালো লাগে নাই। তাছাড়া আমার মনে হয়েছে যে যদি 10টা বাচ্চা শুনে যে একটা 6 বছরের বাচ্চাকে বাবা জোয়ার টেবিলে বিক্রি করে দিতে পারে, তাদের বাবারা যদি নেশা করে, তখন ওই বাচ্চাদের ভিতরে একটা আতঙ্ক হবে যে আমার বাবা তো এরকম করতে পারে। করবে না, তারপরে এটা নিয়ে 1 মিনিটের জন্য যদি ভাবে, সেটাই হবে আমার জন্য খারাপ লাগা। তো সেই জন্যই আমি আমার বাবাকে কারোর সামনে ফেস করলাম না। আর আমি আসলে জানি না যে উনি আমার বাবাকে না। তারপর আমি বাড়িতে গেলাম। পরের দিনই ওইখানে মানিকগঞ্জে তালাসীমা অ্যাপার্টমেন্ট একটা লিমিটেড একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, ওইখানে আমি ঢুকলাম। তারপরের দিনই আমার নানাকে বললাম যেভাবে কাগজপত্র 2,000 টাকা আমি খরচ করি, ওখান থেকে কাগজপত্র এনে আমাকে যেন ওই গার্মেন্টসে ঢুকাই দেওয়ার ব্যবস্থা করা হয়। আমার বেতন ধরলো 6,200 টাকা হেল্পার। তো আমি অনলি 7 দিন ওখানে কাজ করি। একটা মেয়ের সাথে আমার খুব ভালো রিলেশন হয়, মেয়েটা খুব সুন্দর ছিল, মেয়েটার নাম ছিল শারমিন। মেয়েটা ওখানে অপারেটর ছিল, ওর হেল্পার ছিলাম আমি। ও আমাকে কাজ শিখাইতো প্রতিদিন লাঞ্চ টাইমে, মেশিনগুলো ওপেন থাকতো। তো আমি খুবই আগ্রহ নিয়ে 10 থেকে 15 দিনের ভিতরে আমি বারটেক মেশিনের অপারেটর হই। তারপরের মাসে আমার স্যালারি বাইরে যায়। 1 মাসের মতো আমি ওখানে জব করি। তারপরের মাসে হয় মানে মাসের অর্ধেক, তখন আমার বড় আন্টি আবার আসে আমার মামার বাড়িতে। আসার পরে উনি, তার আগে হয় কি যে আমার খালাতো ভাই আছে, ও আমাকে ডাকে একটা কথা বলার জন্য। তো বাসার সবার সামনে ওরা আমার সাথে খুব খারাপ বিহেভ করে, কারণ ওরা আব্বু আম্মু এটা পছন্দ করে না, আমার মামা মামিরা পছন্দ করে না তাদের বাচ্চা আমার সাথে মিশুক। বাট ও আমার সাথে বাইরে দেখা করে, ফোন করে, পরে বলে যে আপু তোমাকে আমার একটা কথা বলার আছে। তুমি তো জানো তোমার মা মারা গেছে, কিন্তু তোমার মা না মারা যায়নি। আমাদের বড় আন্টি আছে না, উনি তোমার মা হয়। তুমি যখন হারাই গেছিলা, খোঁজখবর ছিল না, তখন উনি অনেক কান্না করছে। উনি বলছে যে আমার ছেলেটাও মরে গেল অকালে, আমার মেয়েটাও এইভাবে হারাই গেল তোমাদের জন্য, আমার মেয়েটাকে দেখে রাখতে পারলা না, এইভাবে কান্না করছে। এটা আমি শুনছি। কি বলেন? হ্যাঁ। তো যে আম্মু আমার কাছে, আমার 4 বছর বয়স, আমার জ্ঞান অনুসারে মানে মারা গেছে সুইসাইড করা, সে আমার কাছে 2015 সালে আবারও ফিরে আসলো। বাট সে আমার মা হিসেবে ফিরে আসে নাই। দাঁড়ান একটু পজ নিচ্ছি, কজ ওভারলোডেড হয়ে যাচ্ছে আসলে। মানে আমি অনেক দিন পরে এরকম স্পিচলেস অবস্থায় কোনো স্টোরি আমি শুনছি যেখানে আমার ইন্টারাকশন 0। আমি কথা বলতেই চাই না, কজ আমি আপনাদের এই ফ্লোটা নষ্ট করতে চাই না। কিন্তু আমার একটা কোয়েরি, যেটা আমার মনে হয় আমার লিসনারদেরও কোয়েরি, সেটা হলো যে আপনাকে বলা হয়েছে আপনার মা সুইসাইড করে মারা গেছে, আবার বাবার প্রেজেন্সও ছিল এখানে। এতদিন পরে আপনি যেটা জানলেন যে আপনার বড় আন্টি যে পরিচয়টা দেয় সে হচ্ছে আপনার মা, এটা আপনাকে বললো আপনার এক কাজিন? না, আমার খালাতো ভাই। ও তো কাজিনই হয়। তাহলে খালাতো ভাই আপনাকে বললো, তারপরে আপনি এটাকে সত্য না মিথ্যা আপনি যাচাই করেননি বিষয়টা? 100%। কি করলেন আপনি? স্টেপ বাই স্টেপ জান প্লিজ। আমি আমার নানার সাথে কথা বললাম যে নানা উনি কি আমার মা হয়? বলতেছে না, এসব কথা তোমাকে কে বলছে? তো আমি অনেক খুশি ছিলাম, ওনার কথা মনে করলে আমার সত্যি খুব খুশি লাগে। তো আমার মা এত সুন্দর, উনি আমার মা, মানে এরকম ভাবতেছে। আপনি বড় আন্টি হিসেবে জানেন? হ্যাঁ, ওনার একটা ছেলে আছে, তো ওনার ছেলের নাম হচ্ছে রাফি। ওনার বিয়ে হয়েছে খুব ভালো পরিবারে। তো সেখানে নাকি বলা হয়েছিল যে সে আনম্যারিড, আর আমরা যে তার হাজব্যান্ড অনেক ভালো, যার কারণে একটা ছেলে অবশ্যই তো বুঝতে পারে যে একটা মহিলার যদি 2টা বাচ্চা হয়, সে অবশ্যই বিয়ের পর বুঝতে পারবে, যতই সে তাকে বলা হোক আনম্যারিড। বাট সে অনেক সুন্দরী ছিল, শিক্ষিত ছিল। আর আম্মুকে হয়তো জানি না এইসব বিষয়, তাদের ঘরের বিষয় কি কথা হয়েছে, কি হয়েছে না হয়েছে, বা সে আসলেই কতটা ফেস করছে আমি আসলে জানি না। তাই তার সম্বন্ধে আমার কখনো রাগ ঘর কোনো প্রশ্ন আসে নাই একটা দিক থেকে, যে যেভাবেই হোক
তার বাবা মারটা খাইছি পড়ছি, বা আমরা 2টা ভাই বোনে তার বাবা মার কাছে ছিলাম। আমার যে দাদা দাদির যেটা করার ছিল সেটা সে করে না। আমার বাবার প্রতি আমার অনেক অভিযোগ ছিল, কিন্তু আমার মার প্রতি আমার কোনো দোষ দেওয়ার ছিল না। যে সে স্বীকৃতি না দিলেও তার বাবা মাই তো আমাকে পরিচয় দিছে বা রাখছে। একটা মুরগির বাচ্চা পালাও অনেক কষ্ট, সেই ক্ষেত্রে একটা মানুষের বাচ্চা পালা যে কত কষ্ট, আর 2.5 মাস বয়স থেকে, সেটা আমি মিন করতাম। আমি সবসময় সব কিছু নিয়ে অনেক ভাবি, তো এসব ভাইবা আমি কিছু বলিনি। না, কিন্তু আপনাকে তো সামহাও ফাইন্ড আউট করতে হবে যে রিজনটা আসলে কি ছিল, বা আপনার বড় আন্টিকে হলেও তো আপনার কোশ্চেন করার কথা। আপনি কি করলেন এরপর? হ্যাঁ, তো আমি কোশ্চিন করব কি, উনি যেদিন আসছে ওই দিন রাতের বেলা আমাকে রুমে ডাকছে। তো আমি ভাবছি, ওই যে ভাইয়া বলছে অনেক কান্না করছিল, দেখো রিপা তুমি তো, আমি ভাবছি আমাকে মেয়ে হিসেবেই বলবে। তো তখন ওনার সাথে যে আমি আপনি করে বা কিছু প্রশ্ন করব, এসব সাহস আমি পাইতেছি না। তো আমি ভাবছি আমাকে বুকে জড়ায় ধরবে, আমাকে ধরে হয়তো কান্না করবে বা আমাকে বলবে যে যা হয়েছে হয়েছে, কিন্তু উনি তার বিপরীতই বলল। উনি বললো যে দেখো, আমার ভাইয়াদের একটা সম্মান আছে, তাদের 2টা মেয়ে আছে, ছোট ভাইয়ের একটা ছেলে আছে, তাদের ভবিষ্যৎ আছে। তুমি কলকাতায় ছিলা, তোমার বাবা তোমার সাথে যেটা করছে, এখন অতীত নিয়ে তো ভাইবা লাভ নাই। তবে তুমি একটা কাজ করো, আমার কথা শোনো। তবে আমার ইচ্ছা ছিল আমার মার খুশির জন্য আমি সব করতে পারবো। আর আমার মা, আমি এটা জানতে পারছি যে আমার মার নামটাই আমি জানতাম না, সেখানে জানতে পারছি আমার মা। আমার খুব ইচ্ছা করতেছিল যে আমার মাকে আমি জড়ায় ধরবো, আমার অধিকার আছে, বাট আমি সেই সাহস কখনোই পাইনি। তো উনি কথা বলতেছিল, আমি খুব মন দিয়ে ওনাকে শুধু দেখতেছিলাম আর শুনতেছিলাম। তো আমি অনেক কান্না করতেছিলাম, ওনার কথা শুনে কিছু বলার মতো সাহস আমার ছিল না তখনও পর্যন্ত। উনি আমাকে বললো যে তোমার জায়গায় আমি থাকলে আত্মহত্যা করে মরে যেতাম, এখানে ফিরে আসতাম না। কলকাতায় তুমি কি করছো না করছো এটা কি সবাই জানে যে তুমি বাজে কোনো কিছুই করছো। এখন আমার ভাইয়ের মেয়েদের ভবিষ্যৎ নিয়ে টানাটানি, তুমি কি চাও যে তোমার ভাইকে পাইলে আমাদের ভুল হয়েছে, তোমরা সারাটা জীবন আমাদের কাছ থেকে শুধু নিবাই? তুমি নিজে কিছু করো, তুমি যখন চাকরি করতেছো ঢাকায় চলে যাও, ঢাকায় চাকরির অভাব নাই, ঢাকায় থাকার জায়গার অভাব হবে না। কিন্তু আমি তো বাংলাদেশটাকে চিনতামই না, জানতামই না, আমি তো পড়াশোনাও করিনি, আমার তো আপন কেউ ছিল না। তখন আমি তাকে বলছিলাম যে দেখেন, আমার তো ঢাকাটার মধ্যে কোনো আইডিয়া নাই, আমি তো চিনি না, আমি কার কাছে যাব, আপনি একটু বোঝার চেষ্টা করেন। ওখানে আমি টাকা দিয়েই থাকতাম নানার কাছে, প্রতি মাসে আমি 7,000 টাকা স্যালারি পাইতাম, প্রথম মাসের বেতন পাই আমি নানির হাতে দিয়ে দিই, আমি সবার জন্য কেনাকাটা করি। তো টাকা খুব অল্প ছিল, তো আমার খালাতো ভাইয়ের জন্য আমি একটা পাঞ্জাবি কিনি, সবার জন্য অল্প অল্প আমি যা পারি আমার নানির হাতে দিয়ে কিনাই। তো সবাই কম বেশি নিলেও, তো ওনাকে আমি সব কিছু অনেক রিকোয়েস্ট করে বললাম যে দেখেন, উনি যদি আমার বাবা হয় আর উনি আমার সাথে যা করছে, তারপর ওনার কাছে তো ফিরে যাওয়া আমার পক্ষে কি ভয়ানক, উনি তো আবার এরকম করতে পারে, আপনি কেন বুঝেন না? পরে উনি কিছুতেই আমার কথা শুনতেছিল না। তখন ওনার সাথে আমি খুব রাগ বিহেভ করি যে আমি কিন্তু সত্যিটা জানি, আপনার গর্ভে থেকে আমি হইছি না, আপনি হয় আমাকে বিষ খাওয়া মেরা ফেলান, নাহলে আপনার গর্ভে আমাকে আবার নিয়ে নেন, আপনি পেটের মধ্যে ঢুকে যাবো, আমি আপনাকে মেরে ফেলবো, এরকম ধরনের কথা বলি। তারপরে আমি অনেক কান্না করে উনি রুম থেকে বেরিয়ে যাবো, বলে যে দেখো আমি এটাই চাই, তুমি ঢাকা চলে যাও, আর যদি কখনো নিজের পায়ে দাঁড়াতে পারো তখন আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা ভালো একটা ছেলে দিকে বিয়ে দিয়ে দেবো, তার আগে তুমি আসবে না। তখন আমি বলছি যে আপনি যে আমার মা, এটা আপনি স্বীকার করেন না। বলতেছো তুমি কী করে ভাবো এটা, তুমি নিজের দিকে তাকায় দেখো তো, তুমি আমার মেয়ে, আমার শুধু একটা ছেলেই আছে, আমার কোনো মেয়ে নেই। আর তোমার মা আমি কেন হবো? তোমার ভাই আমাদের বাসায় কাজ করতো, তোমার ভাইয়া তোমাকে কোথা থেকে নিয়ে আসছে, আমরা কিছু জানি না। তো তখন আর আমার কিছু বলার ছিল না। আর মা যেখানে উনি স্বীকার নাও করতে পারে, তারপরে চেহারা সব কিছু মিলা, মানে বিষয়টা কি, মানে আপনার চেহারার দিকে তাকানো, আপনি দেখতে কালো আর আপনার মা সুন্দর ছিল, বিষয়টা কিরকম? এই কারণেই মানে আরেকটা কনফিউশন আমার এখানে তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে যেটার বলা হলো যে সুইসাইড করেছে আপনার মা, আপনার বাবা কাজের লোককে বিয়ে করেছিল যে কারণে সে ওখান থেকে সুইসাইড করে, তাহলে ডিভোর্সটা হয়েছে তাদের সাথে কি কারণে? এটার এক্সাক্ট রিজনটা কি ওইটাই ছিল? ডিভোর্সটা হচ্ছে ওই যে কাজের মহিলাকে বিয়ে করছে আর সে সুইসাইড করে নাই। আর এই কথাটা আমাদের এই জন্য বলা হয়েছিল যে তার যে আবার বিয়ে হয়েছে, তারা তো মাঝে মাঝে আসে, বছরে একবার, 6 মাস পরে একবার বাপের বাড়িতে আসে। তো তার শ্বশুরবাড়ির লোকজন জানতো না তার 2টা সন্তান আছে, তার বিয়ে হয়েছিল।
যে কারণে পুরো বিষয়টাকে এভাবে ধামাচাপা দেওয়া হয়েছে। হ্যাঁ, আর আমরা জানি যে বাবার কারণে মা মারা গেছে, বাবাকে খুব ঘৃণা করতাম, বাবাকে কি ছেলে জাতটাকে ঘৃণা করতাম। তার মানে বিষয়টা এরকম দাঁড়ালো যে আলটিমেটলি আপনার বাবা কোনো এক কাজে মেয়েকে বিয়ে করেছিল, এটা সত্য, এবং সে কারণে আপনার মার সাথে ডিভোর্সটা হয়ে যায়। আর তারপরে তাকে আবার নতুন করে বিয়ে দেওয়া হয়। বিয়ে দিতে গিয়ে আলটিমেটলি আপনাদের দুজনকে পুরোপুরি ধামাচাপা দিয়ে দেওয়া হয়, হ্যাঁ। এবং সেই ধামাচাপার বলি হচ্ছে আপনার বড় ভাই সুইসাইড করে এক সময়, এবং আপনার এই জীবন। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি, দিস ইজ দ্য স্টোরি দ্যাট আই হ্যাভ এভার লিসেন ইন মাই লাইফ। আই ডোন্ট ওয়ান্ট টু এনিমোর, বিকজ আমি আসলে এই ধরনের স্টোরি আর শুনতে চাই না। মানে একটা মানুষকে খুন করার জন্য একটা বুলেট এনাফ, একটা উগ্র মস্তিষ্কের চিন্তা কিছুক্ষণের জন্য এনাফ, এবং আমি যদি বলি যে একটা মানুষকে খুব ভয়ঙ্করভাবে নৃশংসভাবে হত্যা করার জন্যে কিছুক্ষণের জন্য ব্রেনটা ডিসফাংশনের দরকার হয়। কিন্তু এদের দুই ভাই বোনের ক্ষেত্রে এর কথা যদি সত্যি হয়ে থাকে, ও যা বলেছে এখানে, তাহলে এদেরকে যা করা হয়েছে সেটার জন্যে দুইটা পরিবারের অনেকগুলো মানুষ প্রতি মোমেন্টে এক একটা মানুষ খুন করেছে, এবং এটার জবাব নাই। আমি জানি যদি আজকে এই রেডিওতে বসে ওদের যদি ঠিকানা রিভিল হয়, ওরা যদি আসলে এরা কারা এটা যদি রিভিল হয়, এদের দিকে সমাজের মানুষজন থুতুও ফেলবে না, মানে ঘেন্নায় থুতো ফেলবে না এই মায়ের প্রতি এবং এই বাপের প্রতি। আমি আজকের অনুষ্ঠান পর্যন্ত আমি সব সময় বলেছি, এবং আমি হয়তো বলবো আজকের এপিসোডটা আমি ভুলে যেতে চেষ্টা করব, যে উইথ ডিউ রেসপেক্ট, উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, মানে আল্লাহর পরে সবচাইতে মানে প্রেশাস গিফট, সবচাইতে সম্মানের গিফট হচ্ছে মা এবং বাবা। এই জায়গাটার কোনো ধরনের কোনো প্রকার কিছু বলার সুযোগ নাই, বাট মানে আমি নিতে পারছি না। আমি এই বাপ এবং এই মাকে আমি যদি দেখতে পারতাম, আমার থুতু ফেলারও পর্যন্ত রুচি হবে না। সরি টু সে, আই এম সরি না, আই এম রিয়েলি নট সরি। স্টোরিটা কন্টিনিউ করতে দেওয়া উচিত। ওকে প্লিজ বলেন, তারপরে কি হলো? আপনাকে ঢাকায় চলে আসতে বলা হলো, তারপর আমার ওনার সাথে জিত করে ওই কথাটাই আমার লাস্ট কথা হয় যে আমি আপনার পেটের মধ্যে ঢুকে যাব, আমি যাবো না ঢাকায়। বলতেছে তোমার জায়গায় আমি থাকলে, বারবার যখন এই কথা বলতেছে কলকাতা থেকে, তুমি সেটা কি করে, কোন মুখ নিয়ে তুমি যে হাঁটো রাস্তায়, তোমার লজ্জা করে না? তোমার জায়গায় আমি থাকলে তো আত্মহত্যা করে মরে যেতাম। আর কত খাবা আমার ভাইদেরটা, আমার মা বাপেরটার কত খাবা? এখন বড় হয়েছো, এখন নিজের মতো করে খাও, ঠিক আছে? আমার বাপ মা আমার ভাই বোনের সম্মানের দিকে তাকায়া তুমি মা ভাত নিয়ে আসছে, তো আমার নানি সেটা দেখছে, আমি খাইতে চাইনি। তো আমি অনেক বোঝানোর পরে আমার নানা অনেক মায়া করে কথা বলতেছে। আর আমি ছোটোবেলা থেকে একটু ভালোবাসাই চাইছি, দামি পোশাকও চাইনি, ভালো খাবারও চাইনি। অনেক আদর করে বলার পরে মাত্র ভাতের প্লেটে হাতটা রাখছি, আমার নানি এসে ভাতের প্লেটটা ফালাই দিল, কুকুরগুলো ভাতগুলো খেলাম। পরে আমার আন্টি যে ছিল, আমার মার যে বোন, ওনার বিয়ে হয়েছে, ওনার ছেলেই আমাকে বলছে জুনি আমার মা হয়। আর একটা মেয়েও আছে, ওনার ছেলে ম্যাট্রিক পরীক্ষা দিছে আমার সমান বসিয়ে, এখন কোন ক্লাসে পড়ে আমি জানি না। আর ওনার মেয়ে আছে, ওনার হাজব্যান্ড, উনি অনেক সুন্দর। উনি হাজব্যান্ড আমার সাথে ছোটোবেলা অনেক রাব বিয়ে পড়তো, তখন আমি বুঝতাম না। তো আমি ওনাকে ফোন দিই যে আন্টি এরকম আমাকে তো বের করে দিছে, আপনার বাসায় থাকে কি আমি চাকরি করতে পারবো? ওনার বাসার ওখানে গার্মেন্টস আছে। বলছে হ্যাঁ তুমি চলে আসো, সমস্যা নেই, তুই চাকরি করবা, টাকা দিবা, থাকবা, খাবার, সমস্যা কি? দরকার হলে আমি আমার বাসায় না থাকতে পারলে আরেক বাসায় ঠিক করে দেবো। তখন আমরা আঙ্কেলকে ফোন দেওয়া হয়, রাত হয়ে যায়, রাত 8-9 বাজে। আঙ্কেল আমাকে বলতেছে, ওনাকে আমি আব্বু বলে ডাকতাম। আমি এই জন্য আব্বু বলে ডাকতাম, উনি যে স্পর্শ আমাকে করতো আমার খুব বাজে লাগতো, তো ওনাকে আমি বাবা বলে ডাকতাম। তো বলতেছে আব্বু আমি কিন্তু আসতেছি। তো উনি বলতেছে দেখো তুমি সব পাইবা, তোমাকে জামা কিনে দেবো, ভালো ড্রেস আপ দেবো, সব দিব, কিন্তু তোমার আমার সাথে থাকতে হবে, আমার সাথে ফিজিক্যাল করতে হবে, আমার যখন ইচ্ছা তখন তোমার সাথে ফিজিক্যাল করতে হবে। আমি বলতেছি আমি আপনাকে বাবা বলে ডাকছি, এটা কীভাবে সম্ভব? এর থেকে তো মরে যাওয়াই ভালো। তো ওনার মনে এতটুকু আমার জন্য দয়া হয় না, ওনারও কিন্তু মেয়ে আছে। উনি বলতেছে এটা না হলে তুমি আমার বাসায় যেতে পারবা না। ভাগ্য কত নিষ্ঠুর হয়ে আমার জন্য দাঁড়াইছিল, এতে আমার কোনো দোষ ছিল? তো আমি আন্টিকেও আর কিছু বলতে পারলাম না যে আন্টি আঙ্কেল আমাকে এই কথা বলতেছে, আর ওনাকে আমি বাবা বলে যেখানে ডাকি। তো আমি ওনার রাস্তায় বাসার সামনে যেয়ে ফিরে আসলাম। তো যেই মেয়েটার সাথে আমি কাজ করি, ওই যে আমার অপরাধ ছিল, ও ঢাকায় আসতো, পরে ওর বাসায় আমাকে নিয়ে গেল। মেয়েটাই স্মোকিং করতো। তো ওই রাতে আমি অনেকগুলা 1 প্যাকেট সিগারেট কিনে সিগারেট খাইতে পারতাম না।
বাট আমি ট্রাই করি সিগারেট খাওয়ার জন্য। মানুষ বলে সিগারেট খেলে কষ্ট চলে যায়। তারপর আম্মুর কথাটা বারবার মনে পড়তেছিল। আম্মু বলতেছিল যে তোমার জায়গায় আমি থাকলে আত্মহত্যা করে ফেলতাম, আমি মরে যেতাম। তো আমিও অনেক ভাবছি যে আল্লাহ আমাকে মৃত্যু দিয়ে দাও। ওই মেয়েটা বলতেছে তুই কান্না করিস না, তোকে আমি সব ঠিক করে দিব, অনেক টাকা পাবে, তুই ঢাকায় নিয়ে যাবো তোকে। এখান থেকে কি করবি, এখানে থাকলে সমস্যা হতে পারে। আমার আম্মু আব্বু এসে ঝামেলা টামেলা বলে সারা রাত বসে সিগারেট জ্বালাইতেই থাকলাম। খাইতে পারতেছি না, মুখে ধোয়াটা নিচ্ছি আর ফালাই দিচ্ছি আর কান্না করতেছি যে আল্লাহ তুমি আমার প্রতি কি একটু দেওয়া হয় না, আমি এত পাপি। তারপর ওই মেয়েটা নিয়ে আসলো মিরপুরে, আনার পর মেয়েটা আমার সাথে সেম কাজটাই করে যেটা আমার বাবা আজ থেকে 10 বছর আগে করলো। আমি মিরপুরটাকে ফার্স্ট পাড়াতেই আমি চিনতাম না। পরে একটা আবাসিক হোটেলে মেয়েটা আমাকে নিয়ে যায়, বলে যে এখানে স্যাররা থাকে, এখানে একটা লোক তোমাকে গার্মেন্টসে চাকরি দিয়ে দিবে, থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবে, আমি আসতেছি, তুমি একটু বসো, আমি স্যারের সাথে কথা বলে আসতেছি। মেয়েরা কি করে, ওই যে ম্যানেজার থাকে তার কাছ থেকে 10,000 টাকা নিয়ে আমাকে রেখে চলে যায়। তো ওখান থেকে আমাকে আর বেরোতে দেয় না। পরে একজন সাংবাদিক আসে, ফার্স্ট আমার গায়ে টাচ করে, আর ওনার হাতে পা ধরে আমি অনেক কান্নাকাটি করে। সে একজন সাংবাদিক ছিল। উনি বলতেছে এসব নাটক, তোমাদের মেয়েদের নাটক দেখতে দেখতে আমার ভালো লাগে না, তুমি তো ভালো নাটক করতে পারো। সাংবাদিক আপনি বুঝলেন কিভাবে? ওনার গলায় আইডি কার্ড ছিল, তারপরে ইয়া ছিল, মিডিয়ার যে মাইক্রোফোন, ওই কি থাকে না, বুম, কথা বলে যে, হ্যাঁ মাইক্রোফোন, ওটাও ছিল হাতে। হ্যাঁ, ক্যামেরা ছিল, পুরো ফেজের। তারা দেখলে যে মূর্খ মানুষ চিনবে যে তারা সাংবাদিক। উনি আমার সাথে একটা পর্যায়ে ফিজিক্যাল করে, আমার অনেক ব্লিডিং হয়। তারপর উনি আমার কাছে ক্ষমা চায়, আমাকে বলে আসলে আমি বুঝতে পারিনি, তোমার কথাগুলো বিশ্বাস হয় নাই, তুমি ওকে মাফ করে দাও, বাট তোমাকে আর কেউ কিছু করবে না, আমি যতদিন বাঁচবো তোমাকে দেখবো। তারপরে উনি আমার কথাগুলো শুনে, আগে উনার ইচ্ছা পূরণ করে, তারপর উনি আমার কথা শুনে। তখন তো আমার বাচ্চার কোনো ইচ্ছাই থাকে না, যে শেষ পর্যন্ত আমি আমার সতীত্বটাও ধরে রাখতে পারলাম না। আমার জীবন দিয়ে আমি কি করব, কোনো সাইডই তো আমার থাকলো না। আল্লাহর প্রতি সেদিনকেই আমি শুধু কষ্ট পাইছি, এতদিন যে কষ্ট পাইছি আমার কোনো কষ্ট হয় নাই, কিন্তু ওই দিনকে আল্লাহর প্রতি থেকে কেমন যেন আমার বিশ্বাসটা হয়ে গেছে। তারপরও আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো ম্যানেজার আমাকে অনেক বুঝাইলো যে দেখো যা হয়ে গেছে, তুমি এক কাজ করো, তুমি দেহ ব্যবসা করো, অনেক টাকা পাবা, স্বর্ণের গয়না পড়তে পারবা, দামি জামা পরতে পারবা। মানুষের কাছে টাকা থাকলে মানুষ অনেক ভালোবাসে, কিন্তু পরপুরুষের সাথে থাকা আমার কাছে বিষের মতন লাগতো। আমি পারি নাই, বা আমার টাকার প্রতি কোনো চাহিদাও ছিল না। কিন্তু ওই মুহূর্তে তো আমার কাছে টাকাও ছিল না, জামা কাপড়ও ছিল না, কিছুই ছিল না। তারপরে উনি আমাকে বাসায় নিয়ে যায়, ওই সাংবাদিকটা। একটু মাফ করবেন, একটু পজ দিচ্ছি আমি, এখানে আমার একটা কথা বলা প্রয়োজন। এই যে যারা আজকে রেডিওর এই গল্পটা শুনছেন, আপনাদের সবার প্রতি সম্মান রেখে বলছি, এই যে মাঝে মাঝে দেখেন না যে গাড়িতে করে তুলে নিয়ে যায় 8 জন 10 জন 15 জন 20 জন মেয়েকে, সবার মুখে এরকম করে মেকআপ দেওয়া, হ্যাঁ, এবং কেউ ফেস পরিচয়টা দিতে চায় না। তারপরে আপনারা ওই যে মাঝে মাঝে ফেসবুকে ছবিগুলো ভাইরাল হয়, ভিডিওগুলো ভাইরাল হয়, একটা হোটেলের মধ্যে ঢুকছেন, সে হোটেলে এরকম কামরার সামনে দাঁড়ায় আছে বা কি একটা অবস্থা, হ্যাঁ, খুবই অসামাজিক একটা অবস্থা। এবং ওই ভিডিওগুলো দিতে পারলেই মোটামুটি পয়সা ইনকাম করা যায়, বিশাল ভাইরাল হয়ে যায়, সবাই দেখতে চায় এরা কারা দেহ ব্যবসা করে। হ্যাঁ, আজকের এই স্টোরিটা একটু মনে রাখেন, এর পরের বার যখন খারাপ ব্যবহার করবেন এদের সাথে, এই যে রিপা নামের যে মেয়েটা গল্পটা বলে যাচ্ছে, থুতু যখন ফেলবেন, যখন একটা স্ল্যাং ওয়ার্ড আছে না, এটা বলে যখন গালি দেবেন, অনেক সময় নিজের বাচ্চা কাচ্চাকে অনেক সময় উল্টাপাল্টা এই ধরনের গালি দেন এদের নাম তুলে, এই গল্পটা একটু মনে রাখেন যে এই মেয়েরা আসলে কারা, কিভাবে এরা এখানে আসে, কিভাবে আসতে এরা বাধ্য হয়। আপনি যদি মানুষ হয়ে থাকেন তাহলে আজকের পর থেকে এদের দিকে আঙ্গুল তোলা বন্ধ করেন, হ্যাঁ। এবং যারা সুবিধাপ্রাপ্ত তাদের অবশ্যই শিষ্টাচার বহির্ভূত আচরণ করা উচিত নয়, অন্তত এদের প্রতি। প্লিজ বলেন রিপা। তারপর ওই মেয়েটা তো 10,000 টাকা নিয়ে গেছে। তো উনি আমার সাথে থাকার পর বলতেছে, আমি আমার বউকেও পাই নেই যে ফিজিক্যাল করার সময় এরকম কিছু, ঠিক আছে। তো উনি থাকছে, আর কারোর সাথে আমার করে নাই। তো উনি বললো যে তোমার মাসে কয় হাজার টাকা লাগবে, হাত খরচ কী লাগবে, তুমি কি চাকরি করবা? তখন আমি ওনার সাথে কোনো কথাই বলতেছি না জিদ্দের কারণে।
আমার মন চাইতেছে ওনাকেই খুন করে ফেলি, বাট আমার কোনো ওয়ে ছিল না। তো সবাই মিলেই আমাকে বুঝায়, ম্যানেজার, ওনার সাথে আরও ওনার দুটো ফ্রেন্ড ছিল, সবাই অনেক বুঝে আমার জন্য ওষুধ নিয়ে আসে, আমাকে খাবার নিয়ে আসে, বলে রিপা দেখো সবাই এরকম মিথ্যা কথা বলে তো, আর সবাই এখানে কান্নাকাটি করে, এই করে সেই করে, আর এই জায়গায় আসে এই জায়গাটা চিনে না, এরকম হইতে পারে বলো? তুমি একটা হোটেলে আসছো, তুমি বলতেছো তুমি এটা চিনোই নেই, এটা কি হয়? তো এর জন্যই তোমার সাথে আরো রাব বিহেভটা করা, ঠিক আছে? নাহলে তোমার সাথে আমি রাব বিহেভ করতাম না, এত হইতো না। বাট তুমি যে মানে করছো তাতে মনে হয়েছে যে তুমি এরকম না, তুমি মনে বাজে মেয়ে, ঠিক আছে? তখন তো আমি ভালো করে চলতেও পারতাম না, এখনও তো পারি না, আমি তো স্মার্ট হয়ে চলতে পারি না। তো বলতেছে যে তোমার সব কিছুর দায়িত্ব আমি নিলাম, সমস্যা নেই। পরে উনি আমাকে 10 নম্বর ম্যাপটেক্স একটা গার্মেন্টসে ঢুকাই দিল। ওখানে আমার 6,500 টাকা স্যালারি ধরলো। ওনার ভাইয়ের মেয়ের সাথে উনি আমাকে রাখলো। তো ওনার বউ বাচ্চা আছে, যার কারণে ওনার নামটা আমি বলতেছি না। না ঠিক আছে, আমরা নিজেরও চাই না ওনার পরিচয়টা রিভিল হোক, ঠিক আছে বলেন। তো তারপর আমি চাকরি করতে থাকলাম। তারপরে চাকরি করতে করতে হঠাৎ একদিন আমি অসুস্থ হয়ে যাই, আমার গায়ে বসন্ত উঠে, অনেক জ্বর হয় আমার। তখন ওনারা আমার গার্জিয়ানকে খুঁজে যে তুমি যদি হঠাৎ করে মারা যাও তখন তোমার দায়ী ভারটা কে নিবে, বা তুমি কোথায় থাকো, তোমার গার্জিয়ানকে কেউ আসেও না, তুমিও ঈদ জিত আসে বেড়াইতে টেড়াইতে যাও না, তুমি কোথেকে আসছো বা কি, এইভাবে তো আমরা তোমার রিস্ক নিয়ে তোমাকে রাখতে পারি না, তুমি সামনের মাসে অন্য কোনো জায়গায় থাকার জন্য ব্যবস্থা করো। তখন ওই ভাইয়াটা বলতেছে যে ওর সব রিস্ক আমার। হঠাৎ করে একদিন ওনার একটা ফ্রেন্ডকে আনে, উনি ওনার ব্যবসায়ী, তো বলে তার সাথে আমার ফিজিক্যাল করতে হবে। আমি সেটা কোনোভাবে রাজি ছিলাম না। তো সেই দিন আমি খুব সিনকেট করি, খুব এক পর্যায়ে লোকটাকে আমি মারার পরে তো বাইরের কিছু খারাপ ছেলে পেলে আসে, নেশা টেশা করে, এরকম কিছু ছেলেকে ডাকা হয় আমার সাথে যেন থাকা হয়, বা আমার ছবি টবি তুলে এসে করার জন্য আর কি। তো আমি অনেক চিল্লাফাল্লা করতেছি, অনেক কান্নাকাটি করতেছি। তো তাদের মাঝখানে একটা ছেলে, সে হচ্ছে ওই হোটেল মালিকের ছোট ভাই। তো উনি আমাকে এসে জিজ্ঞেস করে, আপনি কান্না করতেছেন কেন, আপনি চিল্লাচিল্লি করেন কেন, সমস্যা কি আপনার? পরে আমি ওনাকে সব কিছু বলি, উনি আমার কথাগুলো শুনে, আমি চিৎকার করে কান্না করি আর সব কথাগুলো বলি যে আমি চাকরি করতেছি, উনি আমার সাথে এরকম করছে, এখন ওনার বন্ধুর সাথে আমার থাকতে হবে, তাহলে আমি যদি এরকম নিজেকে নিজে করি তাহলে আমার চাকরি করার দরকার কি, তাহলে তো আমি পাড়াই থাকতে পারি। তো উনি বললো যে আপনারা মেয়েরা খুব ড্রামা করতে পারেন, এই ড্রামাগুলো দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি ভাই, আর ভালো লাগে না, নতুন কিছু আছে। তো আমি বলতেছি আপনার কাছে ড্রামা মনে হইতেছে, আপনি নেটে সার্চ দিয়ে দেখেন আমি কোত্থেকে আসছি, কীভাবে আসছি। আমাকে ভালো ড্রেস কিনে দিচ্ছে, পার্লারে নিয়ে গেছে, বলছে তুমি এই করো, চুল কাটো, চুলটা এইভাবে কালার করো, এই করো সেই করো, বুড় প্লাক করো, অনেক কিছু বলতেছে, উন্নাটা এইভাবে পরবা, জামাটা এইভাবে পরবা, এই জুতা পরবা, লিপস্টিক পরবা, অনেক কিছু বলতেছে। এরকম করতে করতে, এটা 2016 সালের ঘটনা বলতেছি আমি। ছেলেটা আমার সাথে বাইরে আমাকে ঘুরতে নিয়ে যায়। ছেলেটা ফার্স্ট আমাকে খাবার মুখে তুলে খাওয়ায় দেয়, একটা বিছনা নিয়ে বসতে দেয়। তো এগুলো আমার জীবনে সত্যি খুব অকল্পনীয় ছিল, যেগুলো আমি নিজেকে খুব ছোট মনে করতাম, যে আমাকে নিয়ে কেউ কখনো রাস্তায় ফুচকা খেতে বসে নাই, আমার সাথে কেউ কথা বলে নাই, আর আমাকে মুখ তুলে কেউ খাবার খাওয়াই দেয় নাই। তো এই ছেলেটা আমাকে খাওয়াই দিছে, ঘুরতে নিয়ে গেছে, বাট কখনো রিক্সা বসে যে ছেলেরা হাত দিয়ে এই করে সেই করে, সেগুলো এই ছেলেটা কখনো করে নাই। তো আমি ওকে ভালোবাসবো বা ভালোবাসা শব্দটা বা স্বামীর সংসার এগুলো কখনো আমার মধ্যে ছিল না, বাট ও আমার ভিতরে এগুলো জাগাইছে বা বুঝাইছে, দেখাইছে, চেষ্টা করছে, অনেক কিছু করছে। ও আমি করতে চাইনি, বাধ্য হয়েছি, মানে ভালোবাসা। আসলে আমি জানি না এটা ভালোবাসা ছিল কি না, আমি তো বুঝি না আসলে ভালোবাসা কি। তো ও আমাকে একটা রুম নিয়ে দেয় পরের মাসে, সাবলেট। রুমটা অনেক সুন্দর, এটা হচ্ছে টেকনিক্যাল দারুস সালাম থানার সাথে, বাসাটা 6 তলায়। তো ওর এক বন্ধু আর বন্ধুর ওয়াইফ আর আমি আর ও কাজটা শেষ করে, ওরা সবাই ঢাকায় স্থানীয়, ওরা 6-7 ভাই, অনেক বড় লোক, নিজেদের সব ব্যবসা বাণিজ্য আছে। তো ও বাসায় কাজ শেষ করে হাজব্যান্ডের মতো মানে প্রতিদিন বাসায় ফিরতো রাত 10টা 10:30টার মধ্যে, আর সে আমার কপালে একটা কিস করতো, আমার হাতে একটা কিস করতো। তারপর তো ম্যারিড ছিল, রাইট? না, ম্যারিড ছিল না। না,
ওর Okay. বড় ভাই এখনো বিয়ে করে নাই, বাংলা Okay. কলেজে পড়ে। তো দেখতে অনেক হ্যান্ডসাম ছিল, অনেক সুন্দরী ছিল। তো ওনাকে কখনোই মানে স্পর্শ করবো বা ওনার কাছে যাবো, আমি ওনাকে ভালোবাসবো, ওনার ওয়াইফ হওয়ার চিন্তা করবো, এটা তো আমি কখনো কল্পনা ভাবিনি। বা কারণে আমি কেন কোনো ছেলেকে কিছু দেওয়ার মতো আমার মনে হইতো যে আমার কাছে কিছু নাই। আর আমার যে জীবন, আমার মনে হয় না যে এই জীবনের পাশে কোনো ছেলে সারা জীবন থাকবে। আর আমি কী দেবো, না আছে রূপ, না আছে গুণ, না আছে শিক্ষাগত যোগ্যতা, না আছে বংশ পরিচয়, যার কারণে বিয়েটাকে আমি খুবই ভয় পেতাম। আর যখন আমি গার্মেন্টসে চাকরি করছি, আমি দেখছি অনেক সুন্দর সুন্দর মেয়েরা 3টা 4টা করে বিয়ে হয়েছে, বেবি আছে, অনেক কষ্টের জীবন, কিছু সমস্যা হইলেই ছেলেরা ছাইরা চলে যায়। যার কারণে আমি বিয়েটা কখনো সাহস পাই নাই। তো আমাকে চাকরি বাকরি করতে না করলো, সব কিছু দিত, আমার কাপড় চোপড় আমাকে খুব সুন্দর করে সাজায় রাখতো পুতুলের মতো। তো এতটা সম্মান আমার লাইফে ফার্স্ট কেউ আমাকে সত্যি দিল। তো এই একটা মাস আমার জীবনে ছিল যে খুবই সুখের, খুব আনন্দের। তো ও আমাকে স্পর্শ করতো না, ও বাইরে হয়তো কি করতো না করতে জানি না। তো এরকমভাবে থাকতাম, রান্না বান্না করতাম, প্রতিদিন ওর জুতাটা মুছা পায়ে পরাই দিতাম ও যখন ঘর থেকে বের হইতো। ওর বন্ধুরা আফসোস করতো যে এরকম একটা মেয়ে যদি আমি পাইতাম, ওকে আমি বিয়ে করতাম, সারাটা জীবন আমার কাছে রাখতাম। আজকালকার মেয়েরা জুতো পরাই দেবো পায়ে, মানে এরকম ধরনের কথা বলতো। বন্ধু তুই অনেক ভাগ্যবান রে, মেয়েটা তোকে খুব ভালোবাসে। আমি আসলে ওকে ভালোবাসে না, ওকে শ্রদ্ধা করে এই জিনিসটা করতাম, ভালোবাসাটা আমার মধ্যে কখনো ছিল না। তখন ও আমাকে একদিন বলতেছি, রিপা তুমি কি আমাকে বিয়ে করবা? হ্যাঁ বলতেছি, দেখেন আপনারা এরকম মজা টজা করেন, ঠিক আছে, হ্যাঁ আমাদের মতো মেয়েকে নিয়ে বিয়ে করবেন, আর আমার লাইফটা তো আপনি সবই জানেন। হ্যাঁ আমি ভাই বিয়ে করবো না, আর আপনার সাথে আমি এইভাবে থাকবো না। আমি নিজের পা নিজে দাঁড়াইতে চাই, আমি কিছু করতে চাই, আমার নিজের একটা পরিচয় বানাইতে চাই। তখন বলতেছে, দেখো তোমার কি আমাকে অবিশ্বাস হয়, আমাকে মনে হয় যে খারাপ ছেলে আমি। পরে আমি বলতেছি, এত আদর যত্ন করে আপনি যে আমার 2 মাস পর বিক্রি করে দেবেন না, তার তো কোনো গ্যারান্টি নেই। পরে বলতেছে, আসলে বিশ্বাস জিনিসটা তোমার ভিতর মরেই গেছে। তখন ছেলেটা আমাকে প্রতিদিন রাতে একটা করে ছুরা শিখাইতো। আমি নামাজ রোজা পড়তে পারতাম না, তো খুব ভালোবাসতাম। ফজরের নামাজ পড়াইতো, তাহাজ্জুদের নামাজ পড়াইতো, 5 ওয়াক্ত আমাকে নামাজ পড়াইতো ছেলেটা। আল্লাহ তাআলার প্রতি অনেক কথা বলতো, অনেক ধার্মিক টাইপের ছেলে ছিল। বাট সে নেশা করতো, সিগারেট খাইতো, এই করতো সে করতো। আমি প্রচুর সিগারেট খাইতাম, এখনও খাই আমি। তো এরকম করতো। পর ছেলেটার মানে 1-2 মাস, প্রায় 1 বছর হয়ে গেল, 2017 সাল পর্যন্ত আমরা একইভাবে একই ছাদের নিচে ছিলাম। পরে আস্তে আস্তে ওর সাথে আমার ফিজিক্যাল রিলেশন হয়। ও আমাকে খুব আদর করতো। তো ও বলে যে তোমাকে আমি একটা বেবি দেবো, তবে রিপা একটা শর্ত হচ্ছে যে আমি ফ্যামিলিকে একটা বিয়ে করব, তুমি আমার বউ হয়ে সারা জীবন ঢাকায় থাকবা, তোমাকে আলাদা আমি একটা বাড়ি করে দেবো, আর তোমাকে একটা বেবি দিয়ে দেবো, আর একটা পার্লার দিয়ে দেবো, বিউটি পার্লার। আর তোমাকে আমার ফ্যামিলিতে নিতে পারবো না, তুমি যদি একটা ভিক্ষুকের মেয়েও হইতাম, আমার মার কাছে নিয়ে আমি তোমাকে রেখে দিতাম, বলতাম যে একটা ভিক্ষুকের মেয়ে। আর আমার হোটেলেই তোমার সাথে যে ঘটনাটা ঘটছে সেটা আমার ফ্যামিলির, আমার বড় ভাই, কোনো ভাই বলে মানিয়ে নেবো না যে এমন একটা মেয়ে আমার লাইফ পার্টনার হবে। তো সেটা বোঝার মতোই যে হ্যাঁ সত্যি। তো ছেলেটা আমার জন্য এত কিছু করতো, বা কখনো আমার টর্চার করতো না, কখনো মানসিকভাবে আমার খুশিটা দেখার চেষ্টা করতো। তাই আমাকে আস্তে আস্তে হয়তো বিশ্বাস করি, ভাবি যে ছেলেটা হয়তো আমার পাশে থাকবে। এরকম করতে করতে 2017 সাল পর্যন্ত আমরা একসাথে থাকি। অনেকেই ভালোবাসি ছেলেটা। তো প্রত্যেকটা মেয়েকে ছেলেরা গোলাপ ফুল দেয়। তো আমার জীবনেও খুবই ছিল যে আমাকে যদি সত্যি কেউ ভালোবাসে, আমাকে একটা গোলাপ ফুল দিবে। আমাকে যদি কেউ দিত, আমি এতটাই খারাপ দেখতে, আমাকে কোনো ছেলে গোলাপ ফুল দিল না, আমার খুব দুঃখ ছিল। তো একদিন পয়লা বৈশাখের দিন ও হঠাৎ করেই একটা কানের দুল নিয়ে আসছে আর একটা গোলাপ ফুল নিয়ে আসছে। আয়শা ও অন্যদিকে হাসতেছে আর ফুলটা আমাকে দিছে। মনে হয় যে পৃথিবীর সবচেয়ে সুখের দিন ছিল এটা আমার, যে আমাকে ফার্স্ট কেউ ফুল দিছে। তো আমি খুব খুশি ছিলাম। আমি ভাবছিলাম সত্যি ও আমাকে বউ হিসাবে হয়তোই করতেছে, বা আমি হয়তো ওর বউ হয়ে থাকতে পারবো সারা জীবন, বা সারা জীবন ও হয়তো আমাকে দেখবে। কিন্তু সেটা কল্পনাই ছিল আমার, আর কিছু না। তো এরকম করতে হঠাৎ করে আমার পেটে বেবি চলে আসে। তো আমি বলি আমি বেবিটা নষ্ট করবো না। ও বলে, দেখো রিপা, এখন তো বেবি নেওয়ার সময় হয় নাই, বেবিটা তুমি নষ্ট করে দাও। কিছুতে আমি কথাটা শুনি না। তারপরে বেবিটা নষ্ট করে দেওয়া হয় ওষুধ খাওয়া। তো আমার অনেক ব্লিডিং হয়, আবার আমার জ্বর টর আসে। তো আমার ফ্যামিলিকে খোঁজার চেষ্টা করে, বলে তোমার ফ্যামিলির সাথে যেভাবেই হোক আমি তোমার দেখি ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট করা দিতে পারি কিনা, তুমি আমার কথা শুনবা কিনা। তো একটা ছেলে আমার জন্য এত কিছু করতেছে আজকে, সেই 2015 সাল থেকে
16-17 পার হয়ে গেল, এত কিছু করতেছে, ছেলের কথাটা আমার শোনা উচিত। তাছাড়া আমার ফ্যামিলিকে আমি অনেক মিস করি, ভালোবাসি, চাই তাদেরকে পেতে আমি। তো আমি আমার নানার বাড়িতে, ও আমাকে অনেকগুলো টাকা দিল, 8,000 টাকা দিল, অনেকগুলো কেনাকাটা কইরা আমি বাড়িতে গেলাম মামার বাড়িতে। যা বললাম যে আমার বিয়ে হয়েছে, খুব বড় লোক ছেলে। তখন আমাকে সবাই অনেক আদর করলো। বিয়েটা তখন আমার হয় নাই। তো মিথ্যা বলে আমি দেখি যে আমি সবার কাছ থেকে অনেক ভালোবাসা পাইলাম, কিন্তু আমার খুব কান্না পাচ্ছিল যে আজকে শুনছে যে আমার হাজব্যান্ড অনেক বড় লোক, বা আমার কাছে এখন টাকা আছে, আমি ভালো একটা জামা পরে আসছি, ভালো একটা জুতা পরে আসছি। এর জন্য আমার যে মামিরা কখনো মানে আমার দিকে তাকাতো না, তারা বেডে আমাকে বসতে দিচ্ছে। আমি তো অবাক, কিন্তু ওই বেডে আর আমি বসি নাই। আর নানি আমার জন্য খাবার নিয়ে আসছে, কিন্তু আমার সেই দিনের কথা মনে পড়ে গেছে যে লাস্ট যেদিন আমি বের হই, আমার খাবারটা আমার নানি নিয়ে ফালাই দিছিল। বাট সেদিনকে আমার নানি আমার জন্য মাংস দিয়ে ভাত নিয়ে এসে বলতেছে আমি তোমাকে খাওয়াই দিই মা। নানি মানে অনেক আদর করে বলতেছে। বাট আমি বললাম যে না, আমি রোজা রাখছি, আমি খাবো না। তো আসলে আমি রোজা রাখিনি, আমি ঠিকই বাসা থেকে ভাত খেয়ে গেছি। আসলে ওই খাবারটা খাওয়ার আমার কোনো ইচ্ছেই ছিল না। তো মিথ্যা কথা বলি আমি, আর ওনাদের খুব দেখতে ইচ্ছে করতেছিল, এর জন্য যাই। তো সব কিছুর পরে আমি এক জায়গায় বসি আর নানিকে জিজ্ঞেস করি যে নানি, তুমি আমাকে একটা সত্যি কথা বলবা, আমার খুব কষ্ট যে আমি কে, বা আমার ভাই কে ছিল, আমরা কোত্থেকে আসলাম। তো উনি বলতেছে দেখো, তোমার বাবা খুব খারাপ ছিল, তো এর জন্য তোমার মাকে আবার বিয়ে দেওয়া হয়েছে, সেই অনেক কথা বললো। তো ওইটাই তোমার মা, আমার মেয়ে সুখের দিকে তাকায়া হয়তো আমাদের সামর্থ্য হয় নাই, যার কারণে তোমাকে ওইভাবে মানুষ করতে পারিনি। ঠিক আছে, দেখো আল্লাহ তো তোমাকে অনেক সুখে রাখছে, কিন্তু আমি তো জানি যে আল্লাহ আমাকে কত সুখে রাখছে, কি সুখে রাখছে, কেন সুখে রাখছে। এরকম করে আমি ওই দিনকে ওখান থেকে চলে আসলাম। ওনাকে 2,000 টাকা দিলাম, নানাকে 1,000 টাকা দিলাম, দিয়ে চলে আসলাম। আমি বললাম দেখো আমি তোমাদের কাছে চিঠি চাই না, আমার বড় আন্টির একটা ছবি আমাকে নিয়ে দিবা, আমি ছবিটা বাঁধা রাখবো, মাকে তো দেখতে পারবো না। কিন্তু কেন পারবা না, তোমার বিয়ে হয়েছে না, তোমার হাজব্যান্ডের অনেক টাকা আছে না, এখন তোমার মা তোমার সাথে অবশ্যই কথা বলবে। তখন আমি বললাম যে কত টাকা দিলে মা আমার সাথে কথা বলবে, স্বীকার করবে। পরে বলতেছে আগে নিজের পায়ে দাঁড়াও, তোমার হাজব্যান্ডের কত টাকা আছে, কি আছে, তোমার হাজব্যান্ড কি করে, সেই শুধু টাকার বিষয় নিয়ে জিজ্ঞেস করতেছে। তার কাছে টাকাটাই যেন সব কিছু। কে এটা? আমার নানি। ওকে। তো বলতেছে তুমি যে কোনো সময় জামাইকে নিয়ে, আমার মামি বলতেছে রিপা তোমার জামাইকে নিয়ে আসবো না, আমার ছেলেকে নিয়ে আসবো না। তখন আমি সত্যি খুব মানে আমি কখনো ইতিহাস, আমি অনেক গল্প বই পড়তাম, আমি অনেক গল্প শুনতাম ম্যাডামদের কাছ থেকে এতিমখানায়। কখনো আমি এরকম কোনো গল্প শুনিনি, এরকম কোনো জীবন দেখিনি। প্রত্যেকটা মানুষের জীবন আল্লাহ তাআলা ভালো খারাপের মাঝখানে কিছু কিছু দেয়। আমাকে আল্লাহ কি দিছে আমি খুঁজে পাইনি। আল্লাহ। তারপর চলে আসি। তো কিছুদিন পর আমার ওই বড় আন্টি বাড়িতে আসে, ওনার কিডনির সমস্যা, ওনার ব্লাড লাগবে, ওনার ব্লাড হচ্ছে ও নেগেটিভ। মানিকগঞ্জ সদরে উনি ভর্তি হয়। তো আমার নানি আমাকে ফোন দিয়া বলে বিষয়টা, আমার ব্লাডটা ও নেগেটিভ। আমি যাই সাথে সাথে হসপিটালে। তার কয়েকদিন আগে আমি বেবি নষ্ট করছি, আমার এমনিতে অনেক ব্লিডিং হয়েছে। ডাক্তার আমাকে বলে যে দেখো তোমার ব্লাড নেওয়া যাবে না। তো আমি বললাম কেন ডাক্তার? পরে বলতেছে উনি তোমার কি হয়? আমি কই আমার আন্টি হয়। পরে উনি অক্সিজেন নিতেছিল, ডাক্তার কিছুদিন নেবে না, বলতেছে তোমার শরীরের যে অবস্থা, তোমার এখন ব্লাড নিলে তুমি অসুস্থ হয়ে যাবা। কিন্তু আমার আম্মুর জন্য আমি জানি যে উনি আমার মা, ওনার জন্য আমি কিছু করতে পারবো, একটু রক্ত দিতে পারবো। আমার যদি এটা মৃত্যু হইতো আমি খুব শান্তি পাইতাম। তো অনেক রিকোয়েস্ট করে এক পর্যায়ে ডাক্তার পায়ে ধরে আমি যে ডাক্তার আমার রক্ত নেন, আমার রক্তে কোনো ভেজাল নাই, আমার রক্তে কোনো পাপ নাই, আমি কালো দেখে কি আমার রক্ত দেওয়া যাবে না ওনাকে? তো বলতেছে না রে মা, এরকম না বিষয়, ঠিক আছে তোমার যখন সাহস আছে তবে ভালো খাওয়া দাওয়া করো। বললাম ঠিক আছে। তো ওনাকে রক্ত দিছি। উনি যখন জানতে পারছে, উনি হাত থেকে স্যালাইনের ইটি খুলে ফেলছে, ছিটা ভিটা। হ্যাঁ, ওর রক্ত আমার শরীরে কেন দিয়ে হয়েছে এই সেই, ও আমার জীবনের সব ধ্বংস, ও আমার সামনে যেন কখনো না আসে। অনেক চিল্লাচিল্লি করলো, অনেক কিছু করলো। তো তার কিছুদিন পরে, মাসখানিক পরে, এটা 2017 সালের কথা বলতেছি, মানে 16-17 মাসখানে আর কি, আমার সঠিক মনে নেই, উনি কিছুদিন পরে মারা যায়। কেন মারা যায়?
মানে ওনার কিডনির সমস্যা, হঠাৎ করে উনি মারা যায়। তো তার 2 দিন পর আমি জানতে পারি, আমাকে ওই খালাতো ভাই ফোন দিয়ে বলে যে আপু তোমার আম্মু তো মারা গেছে। কিন্তু আমার খুব আশা ছিল যে আমার মাকে আমি একবার হলেও হয়তো মা বলে ডাকতে পারবো, বা সেটা হয় না। আমি এতটাই খারাপ সন্তান ছিলাম যে আমার মাকে মা বলে ডাকতে পারিনি। উনি কি মৃত্যুসজ্জায়ও কি আপনাকে ডাকে নাই? না, স্বীকার করে নাই আমাকে। তো আমার নানা নানিও আমাকে বলে নাই কথাটা। তার কিছুদিন আগে কিন্তু আমি রক্ত দিয়ে আসলাম। তো আমি খুবই ভাইগা পড়ি, জানলা তুমি এটা কি করলা। সে বাইচা ছিল, সুখে ছিল, আমার কোনো দুঃখ ছিল না। কিন্তু আশা ছিল যে একদিন হয়তো কথা বলতে পারবো, বা আমি হয়তো বড় লোক হয়ে গেলে আমার মা আমার সাথে কথা বলবে। আমি টাকার নেশা একটা সময় পাগল হয়ে গেছিলাম, যেভাবেই হোক আমি টাকা অ্যারেঞ্জ করবো, আমার মার সাথে কথা বলবো, একবার আমার মাকে আমার বুকে জড়া ধরবো। তখন আমার কোনোদিন দামি জামা কিনতে ইচ্ছে করে নেই, কিন্তু আমার মার সাথে কথা বলার জন্য দামি জামা দরকার ছিল, ভালো জুতার দরকার ছিল। সেটা আমার কাছে ছিল না। তো জানি না সে কেন এমন করছে, আল্লাহ তাকে ভেস্তে নসিব করুক। এখন আমার মার জন্য আমি অনেক দোয়া করি। আমার মাকে আমি দেখিনি, জানি না, তারপর খুব ভালোবাসতাম। মা শব্দটাকে আমি খুব ভালোবাসতাম। সবার মাকে আমি খুব সম্মান করি। আমি কিন্তু মার কাছ থেকে কিছু পাইনি। তারপর আমি বলি সবাইদেরকে, মা যতই খারাপ হোক তারপর মাকে কখনো কষ্ট দেওয়া আমার মনে হয় উচিত না। আমার গর্ভে যখন 2 মাসের একটা বেবি আসছিল, 2 মাসের যন্ত্রণায় আমি বুঝছি যে মা হওয়া কতটা কষ্টকর। তো আমার মার প্রতি আমার কখনো রাগ হয় নাই, কখনো আমি অভিমান করিনি। বাবার প্রতি অনেক কিছু হয়েছে, ছেলেদের প্রতি অনেক কিছু হয়েছে, কিন্তু মার প্রতি কখনোই হয় নাই। কিন্তু আমার মাকে আমি পাই নাই। আল্লাহ যেন এরকম আর কারোর সাথে না করে, মা ছাড়া কোনো সন্তান যেন দুনিয়া না রাখে। আমি হয়তো বাইচাচ্ছি, আবার জানি না আমার জায়গায় অন্য কেউ থাকলে কি করতো, কিভাবে নিঃশ্বাস নিত। আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়। আমার পৃথিবীটা খুবই একার। ঈদে যখন সবাই দেশে যায়, আমি একা একটা রুমে থাকি, পুরো বিল্ডিংটাই ফাঁকা হয়ে যায়। ওই ছেলেটা ও দেশে চলে যায়, আমি একা একা থাকি। আমি ঘুমের ওষুধ খাই, দিনগুলা কাটাই, হয়তো 6-7 দিন পরে আসে। এরকম করতে করতে এই ছেলেটা বলে আমি তোমাকে কোনো দিন ছেড়ে যাবো না রিপা, তুমি টেনশন করো না। আমি বলছি না, সবাই আমাকে ছেড়ে চলে যাবে, তুমি আমাকে মিথ্যা আশা দিও না, আমাকে কখনো মিথ্যা বলো না। তোমার যদি অন্য কোনো মেয়ে পছন্দ হয় তুমি আমাকে বলো, আমি নির্দ্বিধায় তোমাকে ছেড়ে দেবো। ও আমার মার মৃত্যুর কথাটা শুনে ও আমাকে অনেক সান্ত্বনা দেয়, আমার পাশে থাকে, আমাকে অনেক ভালোবাসে। তখন ওই যে ওই লোকটা, যে লোকটা আমাকে বিক্রি করে দিচ্ছিল, ওই লোকটার সাথে হঠাৎ একদিন রাস্তায় আমার দেখা হয়। সেটা হলো মিরপুর 11.5 নম্বর রূপনগর আবাসিক এলাকায়। দেখা হওয়ার সাথে সাথে আমি খুব ভাবের সাথে হাইটা চলে যাওয়ার চেষ্টা করি, কিন্তু আমি আশায় থাকি যে উনি বোধহয় আমাকে পিছন থেকে ডাকবে, বাট উনি আমাকে ডাকে না। তখন আমি নিজে থেকে আবার পিছের দিকে ঘুরে ওনার কাছে যাই। আমি কিন্তু সেই মুহূর্তে জানি যে উনি আমার বাবা। যাওয়ার পরে ওনাকে আমি জিজ্ঞেস করি, আপনি আমার সাথে এরকম কিছু করছেন, ঠিক আছে, আমি আপনার কোনো কিছু বলবো না, কিন্তু একটা সত্যি কথা বলবেন, মানে কোনো বাবাকে এরকম করতে পারে? তখন লোকটা কান্না করে দিয়ে বলতেছে যে দেখো, কোনো বাবা এরকম করতে পারে কিনা জানি না, তবে আমি তো তোমার বাবাই না। তারপর বললো যে তোমার যে আঙ্কেল ছিল, তোমার যে নানা ছিল, তোমাকে আমার কাছে দিয়ে আমার কাছ থেকে 15,000 টাকা নিয়ে গেছিল। এটা আজ থেকে 10 বছর আগের কথা। আমার কোনো কিছু করার ছিল না, আর আমি জুয়াটা খেলতাম, আমাকে তুমি মাফ করে দিও। আমি বুঝিনি, একটু থামাচ্ছি। হ্যাঁ রিপা, আমি কনফিউজ হয়ে যাচ্ছি। কে দিয়ে গেছে ওনাকে? আমার আঙ্কেল আর আমার নানা। আঙ্কেল বলতে? মানে ওই আঙ্কেলটার কথা বলতেছি, ওই যে আমার ওই আন্টির হাজবেন্ড, আমার বড় আন্টির হাজবেন্ড, ছোট আন্টির হাজবেন্ড, ছোট আন্টির হাজবেন্ড এবং আমার নানা, এই দুজনে মিলে এই লোকের কাছে দিয়ে গেছে। অবশ্যই তারাই দিয়ে গেছিল যে এটাই তোমার বাবা, আজ থেকে তুমি তোমার বাবার কাছে থাকবা। বাট এখানে যে টাকার বিষয়টা হয়েছে সেটা আমি জানতাম না। সে ওই যে প্রথমবার দিয়ে গেল তোমাকে, মানে বিক্রি করে দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। তার মানে সে তোমার বাবা ছিল না, এবং ওই বিক্রিটা আলটিমেটলি ওনার কাছে করেছিল। তাহলে আলটিমেটলি বাবাকে জানি না, আজও জানি না।
প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। জীবন গল্পের অতিথির গল্পে আবারও ফিরবো, তার আগে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, সিচুয়েশন যখন খুব কড়া, মন বসে না কোনো কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের স্বাদে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। আমরা ফিরে যাচ্ছি আমাদের অতিথির গল্পে। জি, তারপর উনি আমাকে যখন এই কথা বললো, আমি বলতেছি এটা কি বলতেছেন আপনি? কই তোমার মা বলতে পারবে তোমার বাবাকে, আর এখানে আমার তো কোনো দোষ ছিল না, তুমি তোমার নানা নানির যা জিজ্ঞেস করো যে তারা নিছিল কেন টাকাটা, ঠিক আছে? আমার তো কোনো দোষ ছিল না, তো তোমার কথা শুই না তুমি এতগুলো বছর এখানে কাটাইছো, আমার খুব কষ্ট হয়েছে, যে আমি নিজের অপরাধ বোধই মনে করছি, আমাকে তুমি মাফ করে দিও। তখন কথাটা বললো, উনি আমার মাথায় হাত দিয়ে বললো, মা তুমি একদিন অনেক সুখী হবা, বলে চলে গেল। তো আমার ভাই আপনার কাছে, মানে আপনার গল্পগুলো তো আমি শুনি, আমার বিশ্বাস করেন, মানে এই কথাগুলো তো কাউকে বলা যায় না, আর আমাকে দেখলে কেউ বিশ্বাস করে না। আমাকে কেউ যখন জিজ্ঞেস করে তোমার কি আছে, আমি বলতে পারি না যে আমার কেউ আছে, আর তখন অনেক অনেক ধরনের কথা বলে যে সবাই আছে। একদিন একটা জায়গায় অফিসে জব নিতে গেছি, বলতেছে যে তোমার ফ্যামিলি থেকে কে আছে, আমি বলতেছি কেউ নাই। তখন বলতেছে নিশ্চয় কোনো খারাপ কাজের সাথে যুক্ত হয়েছে, ফ্যামিলি ফালাই দিচ্ছে। তখন আমি কিছু বলতে পারি। তারপরে আমার কাছে কোনো কাগজপত্র ছিল না, আর আমি 2015 সালে ভোটার হওয়ার পরে যখন বাংলাদেশে আসি, আমার নানা আমাকে ভোটার বানায় দিতেও রাজি হয় না। ওনাকে আমি টাকা সাথী যে আমার ভোটার আইডি কাগজটা খুব দরকার, জন্ম নিবন্ধনের কাগজটা খুব দরকার, চাকরি বাকরির জন্য, উনি দেওয়ার জন্য রাজি হয় না। তো আমি এই কথাগুলো রানাকে বলি যে রানা এরকম ওনার সাথে আমি দেখা হয়েছিল, কি বলছে উনি আমার বাবাই না। বলতেছে দেখো তোমার হচ্ছে টাকা তুমি ভুলা যাও, যা হওয়ার হয়েছে, আমি তো আছি তোমার পাশে। এরকম করতে করতে লাস্ট পর্যায়ে যেটা হয়, প্রতিদিনই বাসায় আসে, খাবার খরচ সবই দেয়, কোনো রকম দিন যায়। ও আমাকে বলে রিপা পার্লারের কাজটা শিখো। ওকে বলতেছি যে তুমি ওকে যদি ভালোই বাসো তাহলে আমার কোনো কাবির নামার টাকা চাই না, বাট তুমি আমাকে একটা সত্যি সত্যি স্বীকৃতি দাও। এই নাজায়েজ সম্পর্কটা মানে একটা ভেবে আমি নষ্ট করলাম, মানে এই সম্পর্কটা রাখার কি মানে আছে? তো ওর বন্ধু ছিল, তো আমাকে একদিন হঠাৎ করে বলতেছে রিপা, এটা 2018 সালের ঘটনা, রিপা আমার একটা কাজ আছে, আমার খুব ইম্পর্টেন্ট কাজ আছে। আমি ওকে সুন্দর করে জুতা টুটা পরাই দিলাম, শার্টটা বোতামগুলো লাগাই দিলাম। পরে ওর বন্ধু বলতেছে রিপা তুমি যারা অন্ধবিশ্বাস করো সে তো আসলে তোমার বিশ্বাসের যোগ্য না, তোমাকে ঘরে রেখে আসছে বাট অন্য মেয়ে নিয়ে থাকতেছে। তখন আমি ওর বন্ধুর বাসায় যাই রাত 1টার সময়, হাইটা যা দেখি মেয়েটা ওর কোলের পা দিয়ে রাখছে, ওখানে বিয়ার টিয়ার সিগারেট অনেক কিছু রাখা আছে, আর ওর ফোনগুলো বন্ধ, আর একটা ফোন ওই মেয়ের হাতে। তো আমি যা স্তব্ধ হয়ে গেছি, কি বলবো নাকে। তো উনি ওখান থেকে তখন উঠে নাই, বাট ওর বন্ধুর যে বউ ছিল উনি যখন কথা বলতে আসছে, আমি ওনাকে জড়া ধরা মানে ফুলের পড়ে গেছি, কান্না করে দিছি যে আমি এটা কি দেখলাম, যাকে আমি এত সম্মান করি, মানে পূজা করি, তার পা ধোয়া পর্যন্ত আমি পানি খাইছি, তাকে আমি কখনো ঠকাই নেই, কখনো মিথ্যা কথা বলি নেই, কখনো পরপুরুষের সাথে মিশি নেই, কখনো কারোর সাথে ওইভাবেই করি নেই, কিন্তু সে ঠিকই আমাকে বাসায় রেখা অন্য মেয়েদের সাথে থাকতো। তখন সে বের হলো না, ওখান থেকে উঠলো না। তখন আমি ভাবলাম যে আমি মরে যাব, আমার কষ্ট, মানে তখন আমি বুঝলাম যে কষ্ট কাকে বলো। কষ্ট যে জিনিসটা, মানে এত দিনের কষ্টগুলোর থেকে, মানে ওই দিনটা, মানে আমার স্বামী হিসেবে তাকে যে আমি করি, মানে এটার থেকে মানে বড় কষ্ট আমার কাছে কিছু মনে হয় নাই। তো সারা রাত আমি বৃষ্টিতে ভিজা বাইরে দাঁড়ায় থাকি গেটের বাইরে। সকালবেলা দাঁড়ান জিজ্ঞেস করে কি হয়েছে, আমি বলে আমার হাজব্যান্ড একটা বাইরের মেয়ে নিয়ে আসছে টাকা দিয়ে, এই বাসায় এনে থাকতেছে। তো আমাকে মারতে মারতে বাসায় নিয়ে আসে, আসার পরে বলে তোর সাথে আমার সম্পর্ক শেষ, তুই এবার যা মন চাই তুই তাই করগা, তুই আর আমার কোনদিন ফোন টোন দিবি না, আমার কাছে আসার চেষ্টা করবি না। ওরা বলতেছি যে আমাকে তুমি মাফ করে দাও, আমি আসলে সহ্য করতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে, বাট তুমি আমার মিথ্যা স্বপ্ন কেন দেখেছো, আমি তোমাকে কি সুখটা দিতে পারি নাই, যার কারণে তুমি টাকা দিয়ে মেয়ের কাছে যা থাকো, তুমি তার সাথে থাকতেছো, আমাকে বললো কাজে আছে। এরকম করতে করতে আমার সাথে ওর সাথে একটা দূরত্ব তখন থেকে সৃষ্টি হয়, আমার বিশ্বাসটা ভেঙে যায়। তো তখন যখন ও নেক্সট আমার গায়ে হাত দেয়, আমার কাছে বিষের মতো লাগে যে এই হাত দিয়ে অন্য একটা মেয়েকে স্পর্শ করছে, আমি ওর সাথে থাকবো না। এরকম করতে করতে মারামারি, ও আমাকে মারতে শুরু করে, আমার সাথে বাজে বাজে কথা বলে, তুই তো এই ছিলি সেই ছিলি, তোর সাথে এত ঘটনা ঘটছে, তোর বাপ মা নাই, বংশ পরিচয় নাই,
তোর মতো মেয়েকেই আমার বউ হইতে পারে। আমি বলছি এই স্বপ্ন তো আমি কখনো দেখিও নাই, আমি তোকে বলিও নাই, তুই বলছিলি, আমি তোকে বলছি। তো লাস্টে একটা মেয়ের সাথে ওর পরিচয় হয়। ওই মেয়েটার জন্য ও আমাকে শ্যামলীর রিহ্যাব সেন্টারে দিয়ে আসে। 4টা মাস এখানে পাগলাগারোতে টাকা দিয়া ও আমাকে অ্যাডিক্ট বলে রেখে আসে, বন্দি করে রাখে জেলখানার মতো। জেলখানা তো ভালো, বাইরের আলো বাতাস দেখা যায়। ওই মেয়ের সাথে প্রেম করার জন্য মানে ওর আউট অনেক মেয়ে ছিল, ওরাও বলতো যে এটা আমার ভালো লাগে, এটা আমার পেশা, ঠিক আছে। তো আমার আর কিছু বলার ছিল না। তো অন্য মেয়েদের সাথে থাকার জন্য যে আমাকে 4 মাস বন্দি করে রাখছে, এই কষ্টটা আমি সহ্য করতে পারিনি। বন্দি করে রাখার পর আমি দেখতেছি আমার সাজানো সংসারটার মধ্যে আমার বেডরুমে আমি বাইরে দাঁড়া রয়েছি, আমার সামনে ওই মেয়েটার সাথে ফিজিক্যাল করতেছে। আমি তখন খুব কষ্ট পাইছি, কিন্তু ওকে আমি খুব ভালোবেসে ফেলছি। আমি জানি না যে ভালোবাসা কিনা, তবে ওর জন্য আমার খুব খারাপ লাগে, ওর সাথে কথা বলতে ইচ্ছে করে, ওর কাছে যাইতে ইচ্ছে করে। তো ওই মেয়েটাকে নিয়ে থাকে, বলে ওর সাথে আমার টাকার লেনদেন আসতে, রিপা তোমার জন্য আমি অনেক করছি, বাট এখন তুমি আমার মুক্তি দাও। একটু থামাচ্ছি দীপা, সরি, আমি আসলে গল্পের মধ্যে ইন্টারাপ্ট করতে চাইছি না, কিন্তু আমার কোয়ারি আছে। আমি গেসই করছিলাম যে সম্পর্কটা এরকম একটা জায়গায় যেতে পারে, কিন্তু আপনার বাবা যখন এতক্ষণ পর্যন্ত আমরা যাকে বাবা জেনে এসছি এই লোকটাকে, সে যখন তার বললো যে না তুমি আসলে আমি তোমার বাবা না, তখন তো আপনার অন্তত একটা জায়গায় গিয়ে জিজ্ঞেস করার উচিত ছিল যে আপনার আসলে বাবাটাকে, এবং সেই জায়গাটায় কেবলমাত্র আপনার নানা এবং নানি। আপনি কি জিজ্ঞেস করেছিলেন এরপরে গিয়ে? হ্যাঁ করছিলাম বলতে কি, আমি আসলে ভাইবে দেখলাম বিষয়টা যে সত্যি ওনাকে তো আমি নিজে থেকে চিনতাম না, বা উনিও আমাকে নিজে থেকে চিনতো না। ওনার কথাটা তো অতি বাস্তব, যে আমার আঙ্কেল আর আমার নানাই না ওনার হাতে আমাকে দিয়ে গেছিল যে এটা তোমার বাবা। তো দোষ যদি থাকে, অ্যাকচুয়ালি দোষটা কিন্তু তাদের, মানে অপরাধী কিন্তু আমি তাকে ভাবছি, বাট সে আমার চোখে আঙুল দিয়ে দেখাই দিচ্ছে বিষয়টা। তো আমি নানাকে যে জিজ্ঞেস করি, তখন সে আমাকে ডাইরেক্ট বলে যে তোমার ভাইকে আমরা পালন টালন করছি, তোমরা কি আমি জানি না। সেও একই কথা বলে যে আমাদের কাছে কখনো আর আসবে না। টিমটা মানে ফোন নাম্বার যে, সেটা মাঝে মাঝে ফোন দিতাম, সে নাম্বারটা পর্যন্ত চেঞ্জ করে ফেলে আমার নানা নানি। আমাকে এক কথা বলে যে তোমার ভাইয়া হচ্ছে আমাদের বাসায় কাজ করতো, আসলে তোমরা কি আমরা জানি না, ঠিক আছে, আর আমাদের বারবার এইভাবে আসবা না, তাহলে পুলিশে কমপ্লেন করবো। বাট ওই যে সাংবাদিকটা আমার সাথে ফার্স্ট ফিজিক্যাল করছিল, ও আমাকে বলে তোমার নানার নামে মামলা করো রিপা, মামলা করো, তোমার মার যে সম্পত্তি আছে ওখান থেকে তুমি সম্পত্তি পাবা, প্লাস বাপ চাচা সব আত্মীয় স্বজন দেখবা, অটোমেটিক বেরিয়ে আসবে। আর আমি তখন বললাম যে হ্যাঁ, আমি এতগুলো বছর এত কষ্ট করছি, যেখানে তার স্বীকৃতি দেয় নাই, নিজে থেকে পরিচয় দেওয়ার প্রয়োজন মনে করে নাই, ভালোবাসে নাই, এই ঝামেলা টামেলা করতে যায় শুধু পুলিশের ফেস হব। আমি আর চেষ্টা করিনি তাদের কাছে যাওয়ার জন্য, তাদেরকে খোঁজার জন্য। আজ থেকে কতদিন হয়ে গেছে, বছরখানিক হয়ে গেছে, আর মানিকগঞ্জের দিকে পা রাখিনি, আর কথা হয় নাই, আর দেখা হয় নাই, আর খোঁজার চেষ্টা করিনি। আমি খুঁজে কখনো কিছু পাইনি, যা পাইছি তা নিতে আমার বুকে অনেক কষ্ট হয়, আমার বুকে জায়গা থাকে না। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। জীবন গল্পের অতিথির গল্পে আবারও ফিরবো, তার আগে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, সিচুয়েশন যখন খুব কড়া, মন বসে না কোনো কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের স্বাদে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। আমরা ফিরে যাচ্ছি আমাদের অতিথির গল্পে। জি, গল্পের যেখানে আপনি ছিলেন, যে আপনি রানার সাথে আপনার সম্পর্কটা খুব খারাপ অবস্থায় চলে গেল, তারপরে আপনি ওকে কুইট করলেন, নাকি ওই জিনিসটা এখন এরকমই আছে? না, ও হচ্ছে এটা কয়েক মাস আগের ঘটনা, 2018 শেষের দিকে আর কি। আমি বের হই হচ্ছে 9 মাসে বের হই। তো বাসায় না আমাকে রাখে, মানে রিহ্যাব সেন্টার থেকে নিয়ে আসে শ্যামলী থেকে। তো নিয়ে আসার পরে আমাকে রাখে আমার সামনে, আমি পাশের রুমে থাকি, 2 রুমের ফ্ল্যাট, আমি ফ্লোরে থাকি। ওই মেয়েটার সাথে ফিজিক্যাল রিলেশন করে, জোরে জোরে কথা বলে, এগুলো আমার শুনতে হইলো শেষ পর্যন্ত, যেটা আমি কখনো ভাবতেই পারি না একটা অন্য মেয়ের সাথে ওকে আমি দেখতে পারবো, সহ্য করতে পারবো। তো আমি শুধু সিগারেট খাই, সারা রাত সিগারেট খাই। আমি কী করবো, আমি ভাইবা পাই না, মৃত্যু তো আমাকে নেবে না। তো আমি ওর কাছে অনেক কান্নাকাটি করি যে সোহাগ, এরকম কিছু যদি তুমি করো, তাহলে কেন আমার সাথে এরকম করলো, কেন আমার মিথ্যে স্বপ্ন দেখলাম, আমার জীবনটা সম্বন্ধে তুমি তো সব জানতা। যাই হোক, এখন আর অত কষ্ট লাগে না, অত খারাপ লাগে না এখনও। তারপর আমাকে 1000 টাকা দিয়ে বলে তোমার ব্যবস্থা তুমি করো, আজকে থেকে তোমারটা তুমি দেখো, আমি তোমার দায়িত্ব আর নিতে পারবো না। এটা কয়েক মাস
3 মাস আগের কথা বলতেছি। আচ্ছা, আমি আবার 1000 টাকা নিয়ে ওই ভাইয়াটার কাছে যাই, ওই সাংবাদিক ভাইয়াটার কাছে। ওনার এক ফ্রেন্ডের পরিচিত ছিল, টেকনাপ বলছি যে কী বলো ওটা, ঈশ্বরদী, পাবনা ঈশ্বরদী, রূপপুর মোড়ের ওখানে আমি যাই, ওখানে আমি থাকি ওনার ফ্রেন্ডের বাসায়। তো মাসখানেক থাকি, যে ঢাকায় থাকা ঘর ব্যবস্থা হলে, চাকরি বাকরি হলে আমাকে নিয়ে আসবে। তো 10-15 দিন থাকার পরে একটা পার্লারের চাকরি ঠিক করেন, পরে উনি আমাকে নিয়ে আসে, আর ওর সাথে আমার ওখানে শেষ কথা হয়। আর এখন আমি চাকরি করতেছি, একটা পার্লারে জব করছেন। এখন আমি মোটামুটি ভালো আছি। আমার কষ্টটা শুধু এই জায়গায় যে আমার যে লাইফটা, এতগুলো মানুষের সাথে আমি পরিচিত, কিন্তু আসলে আমি কাউকে চিনলাম না। আর আমি কে এটাই আমি জানি না। এটাই আমার সবথেকে বড় কষ্ট ভাইয়া। সমাজের জন্য যেটা আপনাদের ভালো ড্রেস আপ ছাড়া রাস্তায় চলা যায় না, কেউ কথা বলে না। ভালো ড্রেস আপ না পড়তে পারলে কোনো রেস্টুরেন্টে যায় বসলে আপ্যায়ন করে না। সুন্দরী না হলে কোনো ছেলে রিলেশন করে না। বাবা মা না থাকলে কোনো ছেলে বিয়ে করে না। মানে কারো বউ হওয়ার জন্য ফ্যামিলি থাকার দরকার, শিক্ষাগত যোগ্যতা থাকার দরকার, বাবা মা থাকার দরকার। আমার বউ হওয়ার শখ নাই, মিটে গেছে। কিন্তু মানুষ হিসেবে ভাইয়া ইদানিং আমি এই বিষয়গুলো নিয়ে না খুব কষ্ট পাই। আপনার গল্পগুলো যখন শুনি, কালকের গল্পটা আমি শুনছি, তো প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট থাকে, সুখ থাকে, মানে আলো অন্ধকার নিয়ে জীবনটা। কিন্তু আপনি কি আমাকে একটু বলবেন যে আমার জীবনে রাতের অন্ধকার আছে, দিনের আলো আছে, আল্লাহ আমার জীবনে আলোটা দিছে কোন জায়গায়? এক্স্যাক্টলি। আমি এইখানে এসেই হয়তো গল্পটা, এই প্রশ্নের জায়গাটার জন্যই হয়তো আজকে আপনি জীবন গল্পে এসেছেন। আমি আপনার পুরো গল্পটা শুনেছি, হ্যাঁ, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আমার এন্টায়ার মানে রেডিও ক্যারিয়ারে আমি কখনো এত ভয়াবহ গল্প আমি কখনো শুনিনি। আমার মনে আছে আমি বর্ষার জীবন গল্প প্রচার করেছিলাম যখন আমি এবিসি রেডিওতে ছিলাম। দ্যাট ওয়াজ লাইক পুরো রেডিও ইন্ডাস্ট্রিকে শেক করেছিল ওই রাতের বেলা, যে ঝাঁকুনি দিয়েছিল যে এরকম একটা গল্প রেডিওতে প্রচার হতে পারে। অনেক গল্প এসছে, কিন্তু আমার কাছে মনে হলো, আমার তখনই মনে হয়েছিল যে আর এত হাই ভলিউমের, এত হাই পাওয়ারের কোনো গল্প হয়তো রেডিওতে আর কখনো আসবে না। কিন্তু আজকে আমি বলতে বাধ্য হলাম, এবং আজকের পর থেকে আমি বিশ্বাস করব যে আপনি যে গল্পটা বলে গেলেন সেই গল্প বর্ষাকেও ছাপিয়ে গেল। সেই গল্প হয়তো আপনার ভবিষ্যতে হয়তো এমন কেউ একজন আসবে যে হয়তো আপনাকেও ছাপিয়ে যাবে। মানুষ এতটা ড্রামাটিক লাইফ লিড করতে পারে, আমি বলি জীবন নাটকের চেয়েও নাটকীয়, কিন্তু এতটাই হতে পারে এটা আমারও জানা ছিল না। দেখেন, আমি কয়েকটা কথা বলি আপনাকে। একটা যেটা হচ্ছে যে আপনার না পাওয়ার জায়গাগুলো অনেক বড়। এই জায়গাগুলোতে সান্ত্বনা দেওয়ার মতো কিচ্ছু নাই, আমার হাতে কিচ্ছু নাই। পৃথিবীতে এত বড় বড় মোটিভেশনাল স্পিকার আছে যারা মানুষকে স্বপ্ন দেখায়, যারা মানুষকে সুন্দরের কথা বলে যে অবস্থানই আপনি থাকেন না কেন সামনের দিন ভালো থাকতে হবে এবং থাকার জন্য এই করতে হবে। আমার খালি মনে হয়েছে আজকের এই গল্পটা শোনানোর সময়টাতে এই গল্পটা যদি তাদের কাছে নিয়ে যাওয়া যেত, তারা আসলে কি জবাব দিতেন। এত বড় বড় মোটিভেশনাল স্পিকার যেটা আমরা আমাদের ফেসবুকে দেখি কিংবা সারা দুনিয়াতে আছে, সাতগুরু থেকে শুরু করে, সবার প্রতি রেসপেক্ট রেখে বলছি, অনেক বড় বড় মোটিভেশনাল স্পিকার আছেন। যদি এই গল্পটা শুনতো তাহলে তারা এই মেয়েটাকে কি বলে সান্ত্বনা দিত। ওর বয়স এখন 21 থেকে 22। আমি বরং আপনাকে এমন একটা জায়গায় বসাতে চাই, আমি আপনাকে কোনো মোটিভেশন দিচ্ছি না, কোনো পজিটিভ কথা বলতে চাচ্ছি না। আমি বরং শুধু এতটুকু বলতে চাই যে এত কিছুর পরেও আপনি বেঁচে আছেন, এত কিছুর পরেও আপনি প্রতিদিন হাসেন, প্রতিদিন কাঁদেন, জীবনকে সন্ধান করে যাচ্ছেন। সুতরাং আপনি বরং আমাদের একটা বড় মোটিভেশনের জায়গা। আমি এটাকে এভাবেই দেখতে চাই। আমি গল্পের ওই জায়গায় খোঁজ করতে চাই না আপনার বাবাকে, আপনার মাকে, আপনার ভাইটার কি হলো, বা আপনার নানা যিনি ছিলেন তাকে গিয়ে কোনো প্রশ্নও করতে চাই না। এগুলো প্রশ্ন করলে, এগুলোর জন্য যদি কেউ দায়ী হয়, তাকে পৃথিবীর কোনো শাস্তি নাই, একমাত্র আল্লাহ যদি শাস্তি দেয় সেটা অন্য হিসাব। এছাড়া পৃথিবীর কোনো শাস্তি নাই। আপনার প্রতি যে আচরণটা করা হয়েছে বা যারা এটার জন্য দায়ী, পৃথিবীর কোনো শাস্তি নেই। 1000 বার ফাঁসি দিলেও আমার মনে হয় না যে শাস্তি তাদের জন্য ঠিক হবে। সুতরাং তাদের খোঁজ না করাটাই বেটার। আমি শুধু এতটুকুই বলতে চাই, আপনি এই 21, 22, 23 বছরের জীবনে উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, আমি আল্লাহর প্রতি শুকর করেই কথাটা বলতে চাই যে আপনি এই অবস্থায় দাঁড়িয়ে থেকে
আপনি এখনও বেঁচে আছেন এবং সত্যি সত্যি আপনি এখনও নিঃশ্বাস নিচ্ছেন, এটা আমার মনে হয় আজকে যারা জীবন গল্প শুনলো ঢাকা এফএমে, আজকের পরে যারা কান রেখেছেন দেশে এবং দেশের বাইরে, আপনাদের জীবনে আর কোনো দুঃখ থাকা উচিত না। এই মেয়েটাকে দেখলে আর দুঃখ থাকা উচিত না। এই মেয়েটাকে আমি আর কিচ্ছু বলার নাই, কারণ আমি ওকে কি বলবো বলেন, আমার কোনো ভাষা নাই। আমি কিন্তু ভাইয়া সবাই যে বলতো যে আমার মুখ দেখো বাবা আমার জন্মের পর বাবা আমার সাথে এরকম হয়েছে, ভাইয়ের সাথে এরকম হয়েছে। এই বিষয়গুলো আপনি সত্যি আমাকে বলেন তো, একটা 2.5 মাসের শিশু কি পাপ করতে পারে, কতটুকু পাপ করতে পারে? রিপা, আমি আপনাকে একটা কথা বলতে পারি, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব, সৃষ্টিকর্তা আমাদেরকে সেটাই বলেছেন, মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব। ঠিক একইভাবে এটাও সত্য, মানুষের ভেতরে যত খারাপ জিনিস আছে পৃথিবীর অন্য কোনো প্রাণীর মধ্যে সেটা নাই। আপনি এরকম জানেন না যে বাবার দ্বারা মেয়ে রেপ হয়? এরকম ঘটনা সমাজে বিরল না? আপনি এটা জানেন? জানেন তো, শুনেছেন, এরকম নিউজ হয়। আপনি কি এটা জানেন না যে 2, 3, 4 বছরের একটা বাচ্চা তাকে রেপ করেছে, গ্যাং রেপের শিকার হয়েছে এবং তারপরে সেখান থেকে 3 তলা থেকে 4 তলা থেকে নিচে ফেলে দেওয়া হয়েছে এবং তারপরে সে মারা গেছে? আপনি এটা জানেন না? জানি ভাইয়া। তাকে মেরে বিছানার নিচে লুকিয়ে রাখা হয়েছে, খাটের নিচে লুকিয়ে রাখা হয়েছে, পরে পুলিশ গিয়ে সে লাশ উদ্ধার করেছে। এটা জানেন না? জানেন তো। এই মানুষের দ্বারা এটা সম্ভব, এই মানুষের দ্বারাই সম্ভব। বিজ্ঞান হয়তো বলবে সে বিকৃত মস্তিষ্ক, বিজ্ঞান হয়তো বা বলবে যে সে মানসিকভাবে সে ভারসাম্য অবস্থায় ছিল না, কিন্তু এই মানুষ এই ধরনের কাজগুলো করে, সে যে অবস্থায় থাকুক না কেন। আচ্ছা, মানুষের মনে না হয় দয়া থাকে না ভাইয়া? মানে আমি আজকে বললাম, মনে হয় যে আমার বুকটা অনেক হালকা হয়েছে, যে আমার কথাগুলো এত ধৈর্য ধরে কেউ শুনলো বা আমি কাউকে বলতে পারলাম। কিন্তু আমি মাঝে মাঝে খুব নামাজ পড়ি, আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ পড়ি, আমি ওই করি। আমি এখনো বলি যে আমি জানি না আসলে আমার বাবা মাকে, আর আমি মনে করি যে আমার বাবা মা কখনোই খারাপ হইতে পারে না, কেননা এখনো আমি আল্লাহর পথে থাকার চেষ্টা করি, সৎ পথে থাকার চেষ্টা করি। আর আমি যদি একটা খারাপ মানুষের সন্তান হইতাম তাহলে অবশ্যই তার কিছু বৈশিষ্ট্য আমার ভিতরে থাকতো। আমি মনে করি মানুষ হিসেবে আমার মনটা যথেষ্ট ভালো, আমি কখনো কারো ক্ষতি চাই নাই, আজও চাই না, আমার শত্রুরও চাই না। আল্লাহকে বলি যে তারা যেখানে থাকুক ভালো থাকুক, আর কোনো বাবা মা যেন, অন্তত কোনো মা যেন সন্তানকে এইভাবে যেন একা ছেড়ে না দেয়। দরকার হলে তারা যেন বিষ খাওয়া মায়েরা তারপর অন্যজনের সাথে বিয়ে করে, কিন্তু এইভাবে বাবা মার কাছে, আত্মীয় স্বজনের কাছে ফেলে রেখা সন্তানের জীবনটা যেন নষ্ট না করে। এটা আপনার মেসেজ। কিন্তু জি, আল্লাহর কেন আমার প্রতি একটু দয়া হয় না ভাই বলবেন? সে তো অনেক মহান, দয়া সাগর, অনেক কথা শুনি তার সম্বন্ধে। আমি তো জানা মতে ভাইয়া যাই না শুনি না, কখনো কারো 10 টাকা চুরিও করিনি। এখনো অনেক ঈদ যায় যে আমি ভালো জামা পরতে পারি না, কোথাও যাইতে পারি না, আল্লাহর প্রতি কোনো অভিযোগ করি না, কিন্তু আল্লাহ কেন আমার প্রতি একটু দয়া করে না? আমি আপনাকে এই প্রশ্নের উত্তর দিচ্ছি। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি। হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে এরকম যে সৃষ্টিকর্তা নিশ্চয়ই আপনাকে ভালোবাসেন। হ্যাঁ, আপনার হয়তো না পাওয়া আছে, আপনার হয়তো কষ্ট আছে এবং আপনার অনেক অভিযোগ আছে। সেই অভিযোগগুলো প্রত্যেক মানুষের জীবনেই কম বেশি আছে। আপনি এর চেয়েও খারাপ অবস্থায় থাকতে পারতেন না? আপনি এখন যে অবস্থায় আছেন, ধরেন আপনি জানি আমার চাইতে অনেক বেশি খারাপ অবস্থায়, বা আরও 10 জন মানুষ যে অবস্থায় আছে তার চেয়েও অনেক বেশি খারাপ অবস্থায় আছেন, কিন্তু এর থেকেও তো আপনি আপনার জায়গা থেকে বলেন, এর থেকেও তো আপনি ভয়ঙ্কর রকমের একটা খারাপ অবস্থায় থাকতে পারতেন না? ভাইয়া, রাস্তায় আমি একদিন একটা ভিক্ষুক দেখছি, বুঝছেন, 2টা পা নাই। তো ওর সন্ধ্যার পরে একটা মহিলা তাকে কোলে করে নিয়ে যাচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম, আন্টি এটা কি হয় আপনার? বলতেছে আমার ছেলে। সেদিন আমি আল্লাহর কাছে দুহাত তুলে বললাম যে আল্লাহ, তুমি কি ওই ছেলেটার জায়গায় আমাকে রাখতে পারলা না, যে আমার মা আমাকে কোলে করে নিয়ে যেত? আমি ভিক্ষা করতাম সারাদিন, আমি না খেয়ে আসি, এটা আমার কষ্ট না ভাইয়া। আমি খাইতে পারিনি, পড়তে পারিনি, এটা আমার কষ্ট না। ঘুমাইতে পারিনি, এটা আমার কষ্ট না। আমার কষ্ট হলো এই জায়গায় যে এতগুলো মানুষের মাঝে কোনো মানুষের, আমার খুব জানতে ইচ্ছা করে ভাই আমি কে, বা আসলে আমার বাবা মা কে ছিল, মানে এইগুলো জানতে ইচ্ছা করে, বা কেন আমার কেউ আপন কেউ নাই। মানে কষ্টটা আমার এই জায়গায় যে আমার আপন বলতে কেউ নাই, আমার ব্লাড রিলেশন বলতে কেউ নাই, আমার পরিচয় দেওয়ার মতো কেউ নাই, আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই। আমি প্রচণ্ড ধর্মভীরু একজন মানুষ, ভয়ঙ্কর রকমের ধর্মভীরু একজন মানুষ, এবং সৃষ্টিকর্তার উপর আমার অগাধ বিশ্বাস। আমি সেই বিশ্বাসের জায়গা থেকে, হয়তো আমি আপনাকে ডিফাইন করতে পারবো না যে সিচুয়েশনগুলো আজকে আপনি এখানে বললেন, আমি সেই বিশ্বাসের জায়গা থেকে এতটুকুই বলতে পারি যে কথা তিনিই বলেছেন, যে নেভার বি হোপলেস, কখনোই আসলে নিরাশ হওয়ার প্রয়োজন নাই। আপনার 22 বছরের জীবন, আপনি যেই ঘটনার মধ্য দিয়ে গেছেন, সেখানে আপনাকে অবশ্যই মানে কোনো কথা বলে সান্ত্বনা দেবার মতো কোনো কিছু
বলার মতো আমার কাছে কোনো ভাষা নাই। আপনার জীবনে যেমন 22 বছর সত্য, তেমনি আমার রেডিও ক্যারিয়ারের জীবনে আমি 8 বছর শুধু মানুষের জীবন গল্পই শুনেছি, এবং আমি যতটা শুনেছি তার চেয়ে খুব কমই মানুষকে শুনিয়েছি। তো সেই জায়গাটা থেকে আমি বলছি যে গল্প মুখোমুখি আজকে আমি হয়েছি, আমি সেটার জন্য 8 বছর ধরে প্রিপারেশন নেইনি। এবং আমি আজকে, টু বি অনেস্ট, আমি কখনো চিন্তাও করতে পারিনি আপনি যেভাবে এসেছিলেন স্টুডিওতে, আপনার হাসি মুখ দেখে আমার কখনো মনেও হয়নি যে স্টেজে বসার পরে এইরকম একটা গল্প আপনার কাছ থেকে, আমি জানতাম যে একটা খুব ভয়ানক গল্প আজকে আমি উপস্থাপন করতে যাচ্ছি, কিন্তু আমি অনেককেই হারিয়ে ফেলেছি। আমার কথা বলার জায়গাটা যারা আজকে শুনছেন, যারা আমাকে নিয়মিত শোনেন, তারা জানেন যে আসলে আমি এতটা কনফিডেন্টলেস কখনোই থাকি না, কিন্তু আপনার গল্প শোনার পরে আমি পুরোপুরি কনফিডেন্টলেস। এবং সেই জায়গা থেকে আমার কাছে কোনো উত্তর নেই, কারণ যেই জায়গাটিতে আপনি আঘাতপ্রাপ্ত সেটা মন, এই মনের রকমের জায়গায় আসলে মোটিভেশন দেওয়ার মতো অবস্থা আমার নাই পুরো গল্পটা শুনে। কিন্তু আমি আপনাকে বলতে চাই, 22 বছরের আপনার অপ্রাপ্তির জায়গাটা যতটা বেশি বড়, আপনাকে যদি আল্লাহ 22 বছর, বাকি 22 বছর বাঁচায়, এবং সেই 22 বছরে আপনার জীবনে হয়তো তিনি এমন কিছু দিবেন যে এই 22 বছর আপনি পুরোপুরি ভুলে যাবেন, এতটুকু আশা রাখার জন্যে আমি আপনাকে অনুরোধ করতে পারি। আমি জানি আপনি সেটা রাখবেন এই কারণ আপনি দেখেন, আপনি অ্যাসাইলামে ছিলেন প্রায় 12 বছরের মতো। অ্যাসাইলাম তো বলবো না, আসলে এতিমখানায় ছিলেন আপনি হচ্ছে প্রায় 12 বছরের মতো। ওই জায়গায় আপনার একটা সুন্দর জীবন হয়ে যেতে পারতো। আপনাকে বহুবার অফার করা হয়েছে আপনাকে ধর্মান্তরিত করার জন্য, বহুবার আপনাকে বলা হয়েছে যে আপনি একটা সুন্দর জীবন পাবেন, কিন্তু আপনি সেটা করেননি। এবং সেটা আপনার দ্বারা করলে খুব বেশি অবাক হওয়ার মতো সুযোগ ছিল না, এই কারণে যে মাত্র 6 বছর বয়সে আপনি তিনখানা চলে গেছেন। ওই সময় আপনি ধর্মকর্ম কি বোঝেন? সুতরাং ভিন্ন একটা সংস্কৃতিতে গিয়ে আপনি হয়তো এরকম করলেও করতে পারতেন, বাট আপনি করেননি। সুতরাং সৃষ্টিকর্তার প্রতি আপনার যে ডেডিকেশন, আপনার যে রেসপেক্ট, সেটা এখনও আছে বলেই আপনি এখনও ফাইট করে যাচ্ছেন। এবং আপনি যে দিন শেষে একটা কথা বললেন যে আপনি ভালো আছেন, হ্যাঁ, আপনি ভালো আছেনের জায়গাটায় আপনি অনেক বেশি শক্তিশালী, নইলে আপনি 22 বছর পর্যন্ত, এতদিন পর্যন্ত আপনি টিকে থাকতে পারতেন না। আমি আরেকটা কথা আপনাকে বলি, সেটা হচ্ছে কোনো মানুষকে ছোট করে না। আমি যদি রেডিওতে অ্যানাউন্স করি কালকে অন্তত 100 জন লোক দাঁড়াবে যে আপনার ভাই হতে চাই, কালকে অন্তত 200 লোক আমার সাথে যোগাযোগ করবে যে আপনাকে যারা বিয়ে করতে চায়, কালকে অন্তত এরকম 100 থেকে 150 জন মানুষ দাঁড়াবে যারা আপনার বাবা মা হতে চায়। বাট পৃথিবীর কেউ আপনাকে কখনোই গ্যারান্টি দিতে পারবে না যে এই ইমোশনটা আপনার আমৃত্যু, আপনি একেবারে মৃত্যু পর্যন্ত তারা আপনার সামনে ভাবে থাকবে। যেহেতু গ্যারান্টি দিতে পারবে না, সেহেতু আমি অ্যানাউন্সমেন্টটাও দিব না। কারণ যেই জায়গাটায় আপনি ক্ষতবিক্ষত, সেটা হচ্ছে মানুষের মন। এই মানুষের মনের কারণেই আপনি দেখেন, একটা মানুষ আপনাকে নিয়ে গিয়ে বাড়িতে জায়গা দিল, আপনার জন্য আলাদা একটা বাসা নিল, আপনাকে সে বাসায় ফিরে আপনার হাতে চুমু খেত, আপনার কপালে চুমু খেত, আপনি সেখানে গিয়ে আপনি দেখা শুরু করলেন আপনি একটা সংসারের স্বপ্ন, এবং সেই মানুষটাই আপনাকে 1000 টাকা দিয়ে লাথি মেরে ঘর থেকে বের করে দিল। সবই কিছুই কিন্তু এই মনের জায়গা, হ্যাঁ। এবং আপনি দেখেন এই মনের কারণেই আপনি যে এত বড় ফাইটটা করে চলেছেন, সেই ফাইটটার জায়গাটা আপনার এখনো বেশি, অনেক অনেক বেশি অপূর্ণ। হ্যাঁ, পরিবার আপনাকে হয়তো কেউ কখনো দিতে পারবে না, আপনার যে সুন্দর একটা স্বপ্নের জায়গায় আপনার জীবনে একটা হাজব্যান্ড আসবে, সেই জায়গাটায় আমি একেবারেই নিরাশ হতে চাই না। আপনার এই পুরো গল্পটা জানার পরে আপনার জীবনে যদি এরকম কেউ একজন আসেন এবং সে যদি আপনার সব কিছু ভুলিয়ে দেন, আপনাকে যদি একটা সুন্দর জীবনের স্বপ্ন দেখান, আমি খুব বেশি অবাক হব না। এরকম মানুষ আসতেই পারেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আল্লাহ নিজেই বলেছেন যে তুমি নিরাশ হইও না, তুমি নিরাশ হইও না। ঠিক আছে, আপনার জীবনে যেই ঘটনাই ঘটেছে না কেন, যাই ঘটেছে, আপনি তো এটা বিশ্বাস করেন। যদি বিশ্বাস না করেন, তাহলে বিশ্বাস জায়গাটায় আপনাকে আসতে হবে। আপনার চেয়েও ভয়ঙ্কর ঘটনা হয়তো কারো জীবনে ঘটেছে, আপনি সেটা জানেন না। সেটা তো ভাই আমি এখনো স্বীকার করি যে প্রত্যেকটা মানুষের জীবনে ভালো খারাপটা আছে ভাই, কিন্তু আপনার জীবনে যেটা হয়েছে, ভালোটা আপনি খুঁজে পাচ্ছেন না। এক্স্যাক্টলি, হোয়াট ইজ ভালোটা কই? তো আমার মনে হয় যে এই সার্চ করার জায়গাটা, আমি জানি না প্রিয় শ্রোতা আপনারা কি বলবেন, মানে আমার আসলেই উত্তর দেওয়ার মতো আসলে কিছু নাই। ভিক্ষা করে তার জীবনে মা বলে একটা শব্দ আছে, শুধু মার জায়গাটায় আপনি কেন স্টিক হয়ে আছেন? কেননা আমি আমার মাকে খুব ভালোবাসি, আর আমি আমার মাকে কখনো ধরতে পারিনি। যাদের মা মারা গেছেন তারা কি করবেন? তারা সবাই আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করবে যে তার মা যেন। আপনি ধরেন, আপনার মা তো মারা গেছেন, আপনি হয়তো মায়ের কাছ থেকে যতটুকু পাওয়ার ছিল আপনি পাননি। আমি এরকম গল্প শুনেছি যে, ভাই আপনাকে আমি বলে বুঝাতে পারবো না, আমি জানি, আমার মার জন্য যে আমি মরতে পারতাম, মা শব্দটাকে আমি খুব ভালো। আমি এরকম গল্পও জানি যে 12-13 বছর বয়সে সেই ছেলে অনেক প্ল্যান করে তার বাবাকে খুন করেছে। আমি এরকম গল্পও জানি এবং সেটা আমি প্রচারও করেছি। সেটাও তো তার জীবনে একটা বাবা। তো ওর কাছে প্রার্থনাটা কি? এরকম বাবা থাকার চেয়ে না থাকাটা ভালো ছিল। আপনি তো আপনার পুরো জীবন জুড়ে মাকে খুঁজে পেলেন, আবার পেলেন না, পরিচয় পেলেন, আবার পেলেন না, একটা মিস্ট্রি। অনেকের জীবনে বাবা আমার প্রেজেন্স সবচেয়ে বড় যন্ত্রণা। দেখো ভাইয়া, যে
আমি যে মা, মানে এগুলো একটা সময় ছিল না, কষ্ট ছিল না। আমি ভাবছি মা মরে গেছে, বাট আমার জীবন আইসা এইভাবে আইসা আবার ফিরা আবার মারা গেছে। আমার একটা জীবনে কয়বার আমার মাটা মারা গেল আপনি বলেন তো। এক্স্যাক্টলি, আমার আসলে কোনো উত্তর নাই প্রিয় শ্রোতা। আই এম ট্রুলি হোপলেস। আমি বৃথা চেষ্টা করছি ওকে বোঝানোর জন্য, কারণ এই সিচুয়েশনে আমি ভাবিনি, আমি এন্টায়ার আপনি ক্যারিয়ারে আমাকে কখনো একটা ভাবিনি। প্রশ্ন করছিলেন ভাইয়া যে তুমি কেন গল্পটা বলতে চাও, কি Exactly. শিক্ষণীয় আছে। আসলে আমি নিজেও জানি না, আমি শুধু আমার কষ্টটা শেয়ার করার জন্য গল্পটা বলছি। আর কোনো মা যেন সন্তানের কথা একটু ভাবে। আমার গল্পটা যারাই শুনুক, কোনো সন্তান কালো হোক, পঙ্গু হোক, যাই হোক, দরকার হলে যেন 10 টাকার বিষ কিনা সন্তানকে মেরে ফেলে, কিন্তু রাস্তায় যেন কখনো ছেলে না দেয়। আমি এটাই বলতে চাই। আর মামা মামিরা মানে এতটা নিষ্ঠুরতা যেন না করে, কারণ আমরা তো রক্তে মাংস করা মানুষ। সবাই যেন একটু ভাবে নিজের মন থেকে। এক্স্যাক্টলি, আপনার জায়গা থেকে আপনি চমৎকারই বলেছেন। আমি যদি একটু আপনাকে আপনার জীবনটা নিয়ে জিজ্ঞেস করি, এত কিছুর পরে আপনি পজিটিভ যদি বলেন আপনার লাইফ নিয়ে, আপনি ভবিষ্যৎ জীবনটা কি করতে চান আপনার নিজের জায়গা থেকে? ভাইয়া আমি একটা বিউটি পার্লার দিতে চাই, আর আমার যদি কখনো টাকা পয়সা হয় আমি একটা সেলাই সেন্টার খুলবো, আর পার্লারটাও আমার থাকবে। প্লাস রাস্তায় যে বাচ্চাগুলো থাকে, আমার অনেক টাকা হইলে আমি কখনো বিয়ে করব না, এটা আমি মানে আশা করি। জানি না ভাগ্যে কি আছে, আল্লাহ জানে সব। আল্লাহ জানি না আমার কোনো পাপের ফলই হয়তো হবে, আল্লাহ আমাকে মাফ করুক। আমি ওই অনাথ বাচ্চাগুলো নিয়ে ওই এতিমখানায় যেভাবে দিন কাটাতাম, আমি ওদের পড়াশোনা শিখাবো, কোরআন পড়া শিখাবো, নামাজ পড়া শিখাবো। ওকে, যে কয়টা বাচ্চাকে পারি, 10টা বাচ্চা হলেও নিয়ে আমি থাকবো ভাইয়া। ফাইন। এতক্ষণে আমি বলার মতো কিছু পেয়েছি। সো আপনার হাতে 3টা জিনিস আছে। একটা হচ্ছে আপনি একটা সেলাই সেন্টার করতে চান, আপনি একটা এতিম বাচ্চাদের নিয়ে একটা ইনস্টিটিউশন করতে চান, আর আপনি কিছু পয়সা রোজগার করতে চান এইসব কাজের জন্য, রাইট? মানে আমি সামাজিকভাবে বাঁচার জন্য অল্প কিছু পয়সা রোজগার করতে চান। তো যেই মানুষটার স্বপ্ন থাকে সেই মানুষটা মরে যায় না। সো ইউ হ্যাভ এ ড্রিম। আপনি এভাবে চিন্তা করেন যে আপনার যেহেতু স্বপ্ন আছে, আপনার এই কাজগুলো করা উচিত। এবং এটা এমন স্বপ্ন না যে স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন না। এবং এই যে আপনি যেই দুঃখটা পেয়েছেন, আপনি যদি সত্যি সত্যি একটা এতিমখানা করতে পারেন, তাহলে আপনার মতো বাচ্চারা যারা ওখানে আসবে তাদের দুঃখটা আপনি বুঝতে পারবেন, তাদের তো আপনি মা হতে পারবেন। এইটুকুর জন্যে আপনার বেঁচে থাকা উচিত।